তৌফিক স্টোরিতে স্বাগতম। আমাদের গল্প এখনও শেষ হয়নি, ফিরে এসেছি অন্য গল্প পরিচয়ে। সাবস্ক্রাইব করে পাশে থেকো। মা, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, একটু ভাত দিবে? তরকারি দিতে হবে না, আমি মরিচ দিয়ে ভাত খেয়ে নেব। মা? কে তোর মা? ওই নোংরা মুখে আমাকে মা ডাকবি না। নিজের মাকে তো খেয়েছিস, এখন কি আমায় মা ডেকে মারতে চাচ্ছিস? অপয়ার বাচ্চা। 13 বছর পর দেশে ফিরেছে আবিদ, তাও আবার ওর সৎবোন তানহার বিয়ে উপলক্ষে। দীর্ঘ 13 বছর দুবাইয়ে কঠোর পরিশ্রম করে তিলে তিলে গড়ে তুলেছে দেশের নাম্বার 1 শিল্প কারখানা, যেখান থেকে প্রতি বছর শত শত কোটি টাকার পোশাক রপ্তানি করে সে। দেখতে দেখতে কখন যে 13টা বছর প্রবাসে কেটে গিয়েছে বুঝতে পারেনি আবিদ। দেশে আসার ইচ্ছেও ছিল না ওর। যে বাড়িতে নিজের মানি, সেই বাড়ি ওর জন্য জাহান্নাম মনে হতো। তবে সৎবোন, যাকে কিনা আবিদ নিজের আপন বোনের মতোই ভালোবেসেছে, তার অনুরোধ আবিদ ফেলতে পারেনি, যার কারণেই দেশে আসা। দুপুর 12টায় এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করে। ভেতরে যাবতীয় কাজ 30 মিনিটের মধ্যে শেষ করে আবিদ বের হতেই এগিয়ে আসে একজন বয়স্ক লোক। আবিদ লোকটাকে দেখে মুচকি হেসে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরেন। হ্যাঁ, লোকটা আবিদের ড্রাইভার, সাথে দেশে গোপনে তৈরি করা 10 বিঘা জমির ওপর গড়ে তোলা বিশাল বাগানবাড়ির রক্ষক রহিম সাহেব। বেশ খানিকক্ষণ আবিদ তাকে জড়িয়ে ধরে রাখার পর বলে, কে আছো রহিম চাচা? কে আর থাকি রে বাপজান, দীর্ঘ 13টা বছর হইল তোর বাগান বাড়ি পাহারা দেই, তোর টাকায় চলি, কিন্তু তোরে দেখি না, খুব খারাপ লাগতো। আর চিন্তা নেই চাচা, ঠিক করেছি দেশেই বাকিটা জীবন কাটিয়ে দেব। গাড়ি কোথায় রেখেছো? পার্কিংয়ে রেখেছি, চল আমার সঙ্গে। গতকালকেই বন্দর থেকে খালাস করে এনেছি। আবিদ রহিম সাহেবের সঙ্গে হেঁটে গিয়ে দাঁড়ায় কালো ব্যান্ড নিউ মার্সিডিস গাড়ির সামনে। আবিদ গাড়িটায় হাত বুলিয়ে বলে, বুঝলে চাচা, দুবাই যখন গিয়েছিলাম তখন আমার কফিলের এমন গাড়ি আমি চালাতাম। তার স্ত্রী সন্তানগুলো ছিল চরম খারাপ, তবে কফিল ছিল ভালো মানুষ। তার কারণে তার কাজটি করেছে 2 বছর। তখনই ঠিক করে রেখেছিলাম দেশে ফিরলে এমন একটা গাড়িতেই বাড়ি ফিরব। বুঝেছি বাপজান, এখন চল বাসায় যাই, ওদিকে তোর চাচি বসে আছে খাবার নিয়ে। আবিদ ড্রাইভিং সিটে বসতে চাইল, রহিম সাহেব তাকে পাশের সিটে বসিয়ে দেন। এতদূর জার্নি করা শরীর 6 ঘন্টা কখনোই ড্রাইভ করতে পারবে না। আবিদও যুক্তির সাথে হেরে গিয়ে পাশের সিটে আয়েশি ভঙ্গিতে বসে বলে, চাচা, গাড়িটা সরাসরি আমার বাগান বাড়িতে নিয়ে যেও না, আমার বাবার সঙ্গে একটু দেখা করে আসবো, আর তানহার জন্য নিয়ে আসা উপহারগুলো দিয়ে দিব। ঠিক আছে বাপজান, তুই ঘুমিয়ে নে, পৌঁছে গেলে ডেকে দিব। আবিদ মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে চোখ দুটো বন্ধ করে ভাবতে শুরু করে দীর্ঘ 13 বছর আগের স্মৃতি, অতীত। 9 বছরের ছেলে আবিদ হসপিটালে ওর ক্যান্সারে আক্রান্ত মায়ের পাশে চুপচাপ বসে আছে। তখন সে বোঝেনি তার মা আর কয়েকদিনের অতিথি। ডাক্তারের সাথে ওর বাবার কথা সে শুনছে। লাস্ট স্টেজে চলে গিয়েছে পেশেন্ট, আর কিছু করার নেই। হয়তো হাতে সময় পাবে 8 থেকে 10 দিন। 9 বছরের আবিদ কি বুঝেছে জানে না কেউ, তবে ডাক্তারের কথাগুলো শোনার পর থেকে আবিদ আর ওর মায়ের পাশ থেকে কখনোই উঠে যায়নি। পলকহীন চোখে তাকিয়ে থাকে ওর মায়ের দিকে, আর ভাবে ও চোখ ফিরালেই ওর মা হারিয়ে যাবে। সেই সাথে খানিকক্ষণ পরপরই বলতে থাকে, মা, তুমি সুস্থ হয়ে যাবে, আবারও আমার সঙ্গে বাড়ি ফিরবে, তুমি সুস্থ হবেই মা। ব্লাড ক্যান্সারে আক্রান্ত রাহেলা বেগম সুস্বাস্থ্যের অধিকারী থেকে 2টা বছরে একদম শুকিয়ে গিয়েছেন। কোমর পর্যন্ত ঢেউ খেলানো চুলগুলো আর নেই। ঠোঁটের কোণে থাকা ছোট্ট তিলটা আগে যার সৌন্দর্য বাড়িয়ে তুলত, আজ তাই যে কুৎসিত করে তুলছে তাকে। দুর্বল ক্লান্ত শরীরে ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, বাবা আবিদ, আমি আর বেশি দিন তোর মাঝে থাকবো না রে। আমাকে আল্লাহ তার কাছে ডাকছেন, আমি চলে যাব তোর কাছ থেকে বহু দূরে। আবিদ ওর মায়ের গলাটা জড়িয়ে ধরে হঠাৎ হাউমাউ করে কেঁদে ফেলে। রাহেলা বেগম নিজেও কাঁদতে শুরু করেন। মা ছেলের কান্না করা দেখে এগিয়ে আসেন আব্দুর রহমান। ছেলেকে নিজের কোলে তুলে নিয়ে স্ত্রীর হাতটা ধরে বলেন, রাহেলা, আবিদকে এভাবে বলতে পারলে তুমি? আমাদের কথা একটাবার ভাবলে না? তুমি চলে গেলে আমরা থাকবো কি করে? রাহেলা বেগম মিলান হাসেন আর বলেন, ছেলেকে তো সব বলতেই হবে আবিদুর,
আর তোমার বয়স তো বেশি না, 33 চলছে। আমি চলে যাওয়ার পর আরেকটা বিয়ে করে নিও। আবিদুর রহমান দ্রুত স্ত্রীর মুখে হাত দিয়ে বলেন, এ কথা মুখে এনো না রাহেলা। তুমি আমার প্রথম ভালোবাসা। স্কুল জীবন থেকে আমাদের পথ চলা শুরু, সংসার জীবনও 12টা বছরে। আমি কখনোই দ্বিতীয় বিবাহ করব না। তা আমি জানি আবেদুর, কিন্তু ছেলের জন্য তো একটা মা প্রয়োজন। আমার আর ফেরা হবে না তোমার ঘরে। ক্যান্সারটা আমার সব স্বপ্ন শেষ করে দিল। কথা দিয়েছিলাম তোমার সঙ্গে চিরজীবন থেকে যাব, কিন্তু মাঝপথে আমি স্বার্থপরের মতো হেরে গেলাম। আবিদুর রহমান স্ত্রীকে কিচ্ছু বলেন না। ছেলেকে বুকের মাঝে আগলে নিয়ে স্ত্রীর হাতটা ধরে নীরবে কাঁদতে থাকেন। রাহেলা বেগম নিজের দুর্বল হাতে স্বামীর চোখের পানি মুছে দিয়ে বলে, তোমাকে অনেক বেশি ভালোবাসি আবিদের বাবা। আমাকে কথা দাও, আমার আবিদকে কখনোই তুমি কষ্ট পেতে দেবে না। ওকে আমার অভাব বুঝতে দেবে না। কথা দিলাম রাহেলা, আমাদের আবিদ সব সময় দুধ ভাতেই থেকে যাবে। ওটাই ছিল তাদের শেষ কথা। রাতের দিকে রাহেলা বেগমের শরীর খারাপ হতে শুরু করে। সে যে আইসিইউতে নিয়ে গিয়েছিল আর চোখ মেলে দুনিয়াটা দেখার সৌভাগ্য হয়নি। মাকে হারিয়ে আবিদ নিশ্চুপ হয়ে যায়। সারাদিন বাড়ির পেছনে ওর মায়ের কবরটার সামনে দাঁড়িয়ে থাকতো। আবিদুর রহমান নিজেও ভেঙে পড়েন। ছন্নছাড়া হয়ে যায় তার জীবন। ছেলের এহেন ছন্নছাড়া ভাব দেখে সিদ্ধান্ত নেন বিবাহ দেবেন আবারও। আবিদুর রহমান রাজি ছিলেন না, কিন্তু মায়ের কাছে হার মানেন। প্রথম স্ত্রীর মৃত্যুর 3 মাসের মধ্যেই ঘরে তোলেন নতুন স্ত্রীকে, যা দূর থেকে আবিদ দেখে নীরবে চলে যায় ওর ঘরে। বহুদিন পর নিজের বাবাকে হাসি মুখে দেখে ওর ভালো লাগে। তেমনি চাপা রাগও হয় ওর মায়ের জায়গায় আরেকটা মহিলাকে নতুন মা হিসাবে দেখে। আবিদুর রহমান সেই থেকে বদলে যেতে লাগলেন। আবিদের সাথে কথা বলার, এমনকি এক পলক চোখে দেখাও দেখতেন না। আসলে সময়ই পেতেন না। অফিসের কাজে চেপে সকালে বেরিয়ে যেতেন, ফিরতেন গভীর রাতে। আবিদ নিজেও মানিয়ে নিয়েছিল। বছর ঘুরে 3টা বছর কেটে যায়। নতুন বছর আসার আগেই ঘরে আসে ওর সৎ ভাই আহান। আবিদ খুশি হয়, ভীষণ রকমের খুশি। স্কুল থেকে ফিরে রোজ ওর ভাইকে কোলে নিয়ে থাকতো। তবে আহানের বয়স যখন 3, তখনই মারা যায় আবিদের দাদি। তারপরে আবিদের ওপর নেমে আসে দুঃখ। শাশুড়ির ভয়ে আর পাড়া প্রতিবেশীদের দেখাতেও ওর নতুন মা রিনা বেগম নিজের ছেলের চেয়েও বেশি ভালোবাসা দিতেন। তবে তিনি বদলে যান। চরম অত্যাচার শুরু করে আবিদের উপর। বছর 12 এর আবিদ সবই বুঝতে শিখেছে তখন। নিজের মা আর নতুন মা কখনোই এক নয়। তাদের কাছে কোনো আবদার করতে নেই। 3 বছরের সৎ ভাই আহানের নোংরা কাপড় 3 বেলা ধুয়ে দেওয়ার বদলে পেটে ভাত দিত রিনা বেগম। বছর না ঘুরতেই সেই বছরে আবিদুর রহমানের ঘর আলো করে আসে কন্যা তানহা। আবিদ খুশি হয়, ভীষণ খুশি। তবে রিনা বেগম আবিদকে তানহার আশেপাশেও যেতে দিত না। বডিগার্ড হিসেবে ছেলে আহানকে হাতে লাঠি দিয়ে বলতো, ওই অপয়া আবিদ তোর বোনের কাছে আসলেই পিটিয়ে ভাগিয়ে দিবি। আহান তাই করতো। মায়ের একদম নেওড়া ছিল সে। ভীষণ মার খেত আবিদ, তবু বোনকে এক পলক দেখতে ঘরে ঢুকতো। একদিন তো ধরা পড়ে যায় রিনা বেগমের হাতে, তানহাকে চুমু দিতে গিয়ে। সেই দিন আবিদের পেটে খাবার পড়েনি, জুটেছিল লাকড়ির মাইর। আবিদ মায়েরগুলো খেয়ে চুপচাপ নিজের ঘরে বসে থাকে। আর সকাল হলে আঘাতের চিহ্নগুলো লুকানো নিয়ে সন্ধিয়ান হয়ে যেত। আবিদুর রহমান ততদিনে তার যে বড় ছেলে আছে তা ভুলতে বসেছিলেন। সময়টা 2012। আবিদ তখন 18 বছরের কিশোর। সামনে এসএসসি পরীক্ষা। ফর্ম ফিল আপের টাকার প্রয়োজন। দীর্ঘ বছর ধরে কথা না বলা আবিদুর রহমানের সামনে গিয়ে দাঁড়ায় আবিদ। শক্ত চাহনিতে ওর বাবার দিকে তাকিয়ে বলে, জনাব আবিদুর রহমান সাহেব, আপনি কি ভুলতে বসেছেন? আপনার বড় কোনো সন্তান আছে? একমাত্র মেয়ে তানহাকে কোলে নিয়ে আদর করতে থাকা আবিদুর রহমান মাথা তুলে আবিদের দিকে তাকিয়ে বিরক্তিকর কণ্ঠে বলেন, মনে থাকা না থাকার কথা আসছে কেন আবিদ? তুমি আমার ছেলে, এটা কখনো বলা যায়? তা বলুন তো জনাব, আমি কোন ক্লাসে পড়ি? কোন ক্লাসে আবার? হয়তো ক্লাস 7-এ। সময় চোখের পলকে চলে গিয়েছে। আমি খেয়াল করে দেখেছি, আমার মা চলে যাওয়ার পর থেকে আপনি নতুন স্ত্রীকে নিয়ে বেশ আনন্দে আছেন। মা মারা যাওয়ার 9 বছর কেটে গিয়েছে। কখন খোঁজ নিয়েছিলেন আমার? হ্যাঁ, নিয়েছি তো।
প্রতি ঈদে 2টো করে প্যান্ট, গেঞ্জি, টি শার্ট কে কিনে দিত শুনি? কথা বলা হয়নি ব্যস্ততায়, তাই বলে আমি তোমায় ভুলে যাইনি। ভালো। সামনে ফেব্রুয়ারি আমার এসএসসি পরীক্ষা, ফর্ম ফিল আপের জন্য টাকা লাগবে, সেই টাকাটা দিন। আবিদুর রহমান টাকা বের করে আবিদকে দিয়ে বলেন, মন দিয়ে পড়াশোনা করো, তোমাকে বড় অফিসার হতে হবে। বড় অফিসার হব কিনা জানি না, তবে আমি আপনার মতো হব না বলেই আশা করি। কথাটা বলেই চলে যায় আবিদ। আবিদুর রহমান ওসবে পাত্তা না দিয়ে ডাকতে নিবেন স্ত্রী রিনা বেগমকে, তবে তাকে অবাক করে দিয়ে রিনা বেগম দরজার আড়াল থেকে রক্ত চক্ষু নিয়ে বের হয়ে এসে খেকিয়ে বলেন, আহানের বাবা, তুমি ওই অপয়ার বাচ্চাটাকে টাকা দিলে? তোমায় না বলেছিলাম আমার বোনের ফর্ম ফিল আপের টাকা দিতে? আর ওই অপয়ার বাচ্চাকে পড়িয়ে কি অফিসার বানাবে? তোমার শখ তো কম নয়। আমার আহান কি তাহলে চাষা হবে? আরে না, এমন বলছো কেন? তোমার বোনকেও টাকা দিব। টাকার কি অভাব আছে নাকি আমার? 2 হাতে টাকা কামিয়েছি কিসের জন্য? আমার আহানার তানহাকে চিরজীবন বসিয়ে খাওয়ানোর জন্য। সত্যি বলছো? হ্যাঁ গো বউ, সত্যি বলছি। ওই আপায়ার বাচ্চাটাকে এসএসসি পরীক্ষার পরই বের করে দিব ঘর থেকে। অন্য দেখলেই ওর মায়ের ওই হাড্ডিসার চেহারা মনে পড়ে। বমি আসে তখন আমার। ঠিক আছে, তাহলে আমি কিচেনে গেলাম। বলে রিনা বেগম কিচেনে যেতে নিবে, অমনি আবিদুর রহমান স্ত্রীকে নিজের কাছে টেনে নিয়ে বলে, রান্না পরে হবে, জান আগে আমার কাছে আসো, তোমাকে একটু আদর করে দিই। রিনা বেগম কিছুটা আপত্তি করলেও স্বামীকে বশ করে নিতে নিজেকে উজাড় করে দেয়। দেখতে দেখতে ফেব্রুয়ারি মাস চলে আসে। আজ আবিদের প্রথম পরীক্ষা। সারা দিন রাত এক করে পড়ে। সকালে পরীক্ষা দিতে যাওয়ার সময় ক্ষুধা পেয়ে যায় ওর। সঙ্গে সঙ্গে মুখটা শুকিয়ে যায়। চোরের মতো পা টিপে টিপে কিচেনে গিয়ে দেখে এক বাটিতে শুধু পান্তা, 2টো কাঁচামরিচ আর লবণ পড়ে আছে। মুখটা চুপসে থাকে ফ্রিজের দিকে। মস্ত বড় তারলা ঝুলছে। এমন সময় পেছনে কারোর উপস্থিতি টেপে পেছন ফিরতে তাকাতেই দেখতে পাই ওর সৎমা রিনা বেগম দাঁড়িয়ে আছে। আবিদ কিছু বলতে নিবে, তার আগে রিনা বেগম তাচ্ছিলের হাসি দিয়ে বলে, বারে বাবা, অপয়ার বাচ্চা নাকি আজ এসএসসি পরীক্ষা দিতে যাইব। ঢং দেখে বাঁচি না বাপু। তোরে কইছিলাম তানহার নোংরা কাপড়গুলো ধুয়ে দিতে, দেশনি কেন? আমার পরীক্ষা মা, পড়াশোনা বাদ দিয়ে ওসব ধুয়ে দেবো কখন? রিনা বেগম রেগে গিয়ে আবিদের গালগুলো টিপে ধরে বলে, তাহলে ওই পান্তা খেয়েই চলে যা পরীক্ষা দিতে। তোকে কোনো তরকারি দিতে পারবো না আমি। মা, আমার আজ পরীক্ষা, সত্যি ক্ষুধা পেয়েছে। আমি পরীক্ষা দিয়ে এসে সব ধুয়ে দেব। আমাকে একটু খেতে দাও। 2 দিন ধরে পচা পান্তা খেয়ে আমি আর থাকতে পারছি না। আজ আর ওই গলে যাওয়া পান্তা ভাত গলা দিয়ে নামবে না। রিনা বেগম কটমট চোখে তাকে দাঁতে দাঁত চেপে বলেন, আমাকে মা ডাকবি না, আমি তোর মা নই। আমার কলিজার টুকরো, আমার 7 রাজার মানিক হলো আমার আহান আর তানহা। তুই এ ঢঙ্গি রাহেলার অপয়া সন্তান। তোর বাবা বাড়ি নেই, বিচার তুই কার কাছে দিস দেখব। আমার স্বামী না আসা পর্যন্ত তোকে খেতে দেব না আমি। দূর হয়ে যা চোখের সামনে থেকে, নয়তো তোর পিঠের চামড়া আমি তুলে নেব। দেখব তুই কেমনে পরীক্ষা পাশ করিস। তোকে এবার বাড়ি থেকে দূর করে দিবই দিব। আবিদ ওর সৎমায়ের কথাটা শুনে মাথাটা নিচু করে পান্তা ভাতের থালাটা কিচেনে রেখে অ্যাডমিট কার্ড হাতে বাসা থেকে বের হতেই ওর সামনে এসে দাঁড়ায় পাশের বাড়ির রিক্সা চালক রহিম সাহেব। আবিদ তার দিকে এক পলক তাকিয়ে পাশ কাটিয়ে যেতে নিবে, অমনি তিনি আবিদের হাতটা চেপে ধরে বলেন, রিক্সা চালক হইছি বলে আমার লগে কইবি না আবিদ? আবিদ থমকে দাঁড়ায়। রহিম সাহেবের দিকে তাকিয়ে ধরা কণ্ঠে বলে, তেমন কিছু না চাচা, পরীক্ষা, তাই কথা বলতে ইচ্ছা করছে না। যদি পরে ভুলে যাই। তুমি হঠাৎ আমার সামনে দাঁড়ালে যে রিক্সা নিয়ে বের হওনি। রহিম সাহেব আবিদকে টেনে নিয়ে যায় ওনার বাসায়। গলা চড়িয়ে তার স্ত্রী রেবেকা বেগমকে বলেন, কই গ্যালারে রেবেকা? আবিদ্রে ধইরা আনছি, 72 করে লইয়া আসো, পরীক্ষার সময় হইয়া গেল যে। চাচা, আমি ভাত খাবো না, এখন মন ভালো নেই। জানি কেন তোর মন ভালো নাই, তোর চাচি সবই শুনছে, আমিও শুনছি। খালি পেটে পরীক্ষার ঘরে গিয়ে লিখতে পারবি না বাপজান। বাজার থেকে পাকিস্তানি মুগরি আনছি, তোর চাচি লাল টুকটুকে কইরা ঝোল রান্না করছে, খায়া আমার রিক্সাই তোরে কেন্দ্রে নামাই দিয়ে আসমু। এসব দরকার ছিল না, আমি হেঁটেই যেতাম। চুপ থাকতো বাজান,
অত কথা কইস না, পড়ায় ভুলা যাবি। তোর মা রাহেলা আপা আমারে আর আমার বাপ মারে খুব ভালোবাসতো। রোজা আমাকে ঘরে তরকারি ভাত পাঠাই দিত। তখন আমি তোর সমান কাজকাম তখনও করি নাই। হঠাৎ আপা চইলা গেল, আমার মা বাপেও চইলা গেল। ওসব বাদ দে, হাতটা ধুইয়া বসে থাক, তোর চাচি আইতাছে। একটু পর রেবেকা বেগম স্টিলের গামলায় ভাত আর রহিম সাহেব তরকারি পাতিলটা নিয়ে এসে আবিদের সামনে রাখে। আবিদ সামান্য একটু ভাত আর এক পিস মাংস নিয়ে খাওয়া শুরু করবে, অমনি রহিম সাহেব নিজ হাতে বেশি করে ভাত তুলে দেয়। রেবেকা বেগমও 2টা লেগ পিস তুলে দিয়ে বলে, বাজান, তোর কষ্ট আমরা দেখতে পারি না। ওই জল্লাদ রিনারে আমরা ভয় করি, জানিস তো। ওর বাপ ভাই বড়লোক, তোরে রোজ খাওয়াইতে ইচ্ছে হইলেও রিনা আমাকে ভয় দেখাইছে। তোরে খাওন দিলে আমাকে জেলে লইয়া যাইব। তাহলে আজ খেতে দিলে কেন চাচি? আজ তোরে খাইতে না দিলে চিরজীবন আমরা খাওন মুখে তুলতে পারতাম না বাপজান। তুই পেট ভইরা খাইয়া পরীক্ষা দিতে যা, মন দিয়ে লিখবি। আবিদ পেট ভরে খেয়ে উঠে দাঁড়ে। বহুদিন পর পেট ভরে খেয়ে শরীরটা বেশ চাঙ্গা হয়ে ওঠে। রহিম সাহেব আবিদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, চল বাপজান, তোরে রাইখা আসি, পরীক্ষা শেষে আবার লইয়াও আসমো। চাচা, তোমার এই আজকের কথা আমি কোনোদিন ভুলব না। আর ধুর, চল তো। আজকে রাহেলা আপা থাকলেও তিনি তাই করতেন। বাড়িতেও তো একজন ছিলেন, কিন্তু আফসোস। যাই হোক, চলো। দেখতে দেখতে সবগুলো পরীক্ষা শেষ হয়ে যায়। অবাক করা বিষয় হলো, পরীক্ষা দিতে যাওয়ার আগে আবিদ কখনোই ওর বাবাকে দেখেনি, বা কিচেনে ভাত তরকারি থাকতো না। সবকিছু সৎমা কখনো কখনো ফ্রিজে বা তার ঘরের মধ্যে রেখে দিতেন। আবিদ থাকতো ওর মায়ের রুমে। ওর বাবা আর সৎমা বহু চেষ্টা করে ওর রুমটাই থাকতে পারেনি। আবিদের জিদের কাছে তারা পরাজয় বরণ করে নিয়েছিল। পরীক্ষা শেষ, 2 মাসের ছুটি। শুক্রবার জুম্মা দিন। আবিদ নামাজ শেষ করে বাসায় আসতেই রিনা বেগম আর ওর বাবা আবিদুর রহমান এসে দাঁড়ায় ওর সামনে। আবিদ পাশ কাটিয়ে চলে যেতে নিবে, অমনি আবিদুর রহমান বলেন, দাঁড়াও আবিদ, দাঁড়ানোর সময় নেই, ঘুমাবো। শুনলাম তুমি নাকি নতুন বাবা মা খুঁজে পেয়েছো। তাদের বাড়িতেই নাকি রাত দিন 24 ঘন্টা আসা যাওয়ার সাথে খাওয়া দাওয়াও নাকি করছো? কিছুটা সত্যি। আমি রহিম চাচা আর রেবেকা চাচির ঘরেই পরীক্ষার দিন থেকেই খেয়ে আসছি। এখানে তারা আমার চাচা চাচি রয়ে গিয়েছে। মা হওয়ার প্রশ্নই নেই, তিনি কবরে শুয়ে আছেন। আর বাবা, সে তো তার নতুন স্ত্রীকে নিয়ে দিব্যি এনজয় করছে। আবিদুর রহমান বেশ রেগে যায় ছেলের এহেন কথাই। বেশ রাগান্বিত কণ্ঠে বলেন, তুমি কিন্তু আমাকে রাগিয়ে দিচ্ছ আবিদ। আমি বিয়ে করেছি তোমার ভালোর জন্যই, তোমাকে শাসন করি না। কেননা তোমার মাকে কথা দিয়েছিলাম দুধে ভাতে রাখবো তোমার। আবিদ একগাল হেসে বলে, বেশ, আমারও মনে আছে। তবে আপনার নতুন স্ত্রী আমায় দুধে ভাতে নয়, পান্তা ভাতে রেখেছিল, তা আবার পচা পান্তা। নিজেরা তো ঘরের মধ্যে মাছ মাংস খেয়ে ঘুমিয়ে যান, কখনো তো খোঁজ নেননি আমি খেয়েছি নাকি খাইনি। দেখো দেখো ছেলে কি বলে। এই এতগুলো বছর মাংসের বড় টুকরো মাছের মাথা পেটি খাইয়ে এই বদনাম। আবিদ, তুই এটা বলতে পারলি? ওগো আহানের বাবা, আমি কাকে এতদিন কোলে পিঠে মানুষ করলাম। কথাটা বলে রিনা বেগম কেঁদে ফেলেন। আবিদ ওসব নাটক দেখো না দেখার ভান করে কিচেনে যায়। গিয়ে দেখে আজও তালা মারা, কোনো খাবার নেই। আবিদ তুলতে পায়ে বেরিয়ে এসে আবিদুর রহমানকে কিচেনে নিয়ে এসে ফ্রিজটা দেখিয়ে বলে, ফ্রিজে দেখুন মস্ত বড় তালা ঝুলছে, কোনো খাবার জিনিসও নেই কিচেনে, সব আপনার ঘরে। আশা করি বুঝে গিয়েছেন কেন আমি রহিম চাচার ঘরে খাই। চোখ কান খোলা রাখবেন, বলা যায় না কখন আপনাকেও তালা মেরে রাখে। কথাটা বলে আবিদ বেরিয়ে যায় বাড়ি থেকে। আবিদুর রহমান গম্ভীর চোখে ফ্রিজে তালা দেওয়াটা লক্ষ্য করে ছোট্ট কণ্ঠে স্ত্রীকে ডাকেন। স্বামী ডাকে রিনা বেগমের কান্না থেমে যায়। ভয়ে ভয়ে কিচেনে আসতেই আবিদুর রহমান বলেন, ফ্রিজে তালা দেওয়া কেন রিনা? তাও আবার এত বড় তালা? এই ফ্রিজটা তো আমি আবিদের জন্য কিনে রেখেছিলাম। তোমাকেও আমি বাচ্চাদের জন্য খাবার আনলে কিছুটা খাবার আবিদের ফ্রিজে রাখতে বলতাম। দেখি ফ্রিজটা খোলো তো। আমি কেমনে খুলবো? তালা তো তোমার বড় ছেলে দিয়েছে। মিথ্যা বলো নি রিনা, তালাটা খুলে দাও। আমি মনে হয় কোনো ভুলের মাঝে ছিলাম এতগুলো বছর। ভুল? কিসের ভুলের কথা বলছো হানের বাবা? তা পরে বলছি, ফ্রিজটা খুলে দেখাও দেখি ভিতরে কি অবস্থা।
রিনা বেগম কিছু বলতেই তার আগেই আবিদুর রহমান ছুটিকে হাতুড়ি নিয়ে এসে পরপর 5টা আঘাতে তালা ভেঙে ফ্রিজটা খুলতেই পচা গন্ধ এসে লাগে তার নাকে। বহুদিন বন্ধ ফ্রিজে যেমন গন্ধ হয় তার চেয়েও বেশি গন্ধ। দ্রুত তিনি ফ্রিজটা বন্ধ করে বলেন, রিনা, ফ্রিজটা তো ভীষণ গন্ধ মনে হচ্ছে। বহুদিন এই ফ্রিজ চালু হয়নি। তবে কি তুমি আমার বড় ছেলের জন্য নিয়ে আসা খাবার ওকে খেতে দাওনি? রিনা বেগম আমতা আমতা করে বলে, আসলে ওসব আমি আমার ছোট বোনের জন্য পাঠিয়ে দিতাম। এবার চলো রুমে যাই। আমি আসলে রাগ করতে পারি না রিনা, ওটা আমার মধ্যে আসে না। তোমাকে কিচ্ছু বলবো না, জাস্ট সত্যি কথাটা বলবে, কেমন? আবিদুর রহমান স্ত্রীকে রুমে নিয়ে আসেন। সেই সাথে রিনা বেগমের অনুরোধ লাগানো সিসি ক্যামেরা দীর্ঘ 1 মাসের ফুটেজ চেক করতে থাকেন। কোথাও দেখা গেল না আবিদকে রুমে ঢুকে খাবার নিয়ে খেতে কিংবা আবিদকে খাবার দিয়ে আসতে। সবগুলো ফুটেজ দেখে আবিদুর রহমান স্ত্রীকে বলেন, রিনা, তুমি আমায় ঠকালে, আমার বড় ছেলের সামনে আমায় খারাপ অপমান করলে, আমাকে একজন নিকৃষ্ট বাবা হিসেবে চেনালে। আমি না হয় বিয়ের পর ছেলেটার সঙ্গে কথা বলতে লজ্জা পেতাম, নিজেকে ছোট মনে হতো। তাই তো তোমায় ওর দায়িত্ব দিয়েছিলাম। তুমি দীর্ঘ 7টা বছর আমায় অন্ধকারে রাখলে। রিনা বেগম কি বলবেন ভেবে পান না। আবিদুর রহমান আবার বলেন, চুপ করে আসো যে, তাহলে কি ধরে নিব আবেদি সত্যি বলছে? পরীক্ষার মধ্যে তুমি ছেলেটাকে খেতে দাওনি? আচ্ছা, আমি যে ওর যাতায়াতের টাকা দিয়ে গিয়েছিলাম তোমার হাতে, তাও কি দাওনি? রিনা বেগম নিশ্চুপ। আবিদুর রহমান কোমর থেকে চামড়ার বেল্টটা খুলতে শুরু করেন, যা দেখে রিনা বেগম ভয় পান দ্রুত। তার পায়ের উপর হামাগুড়ি দিয়ে বসে বলেন, আমি বলছি, আহানের বাবা, আমি ওকে খাবার দেইনি। রাগ হতো ওর ওপর। আমি ওর জন্য রান্নাও করি না। আর ছেলেটার পরীক্ষার কেন্দ্রে যাওয়ার গাড়ি ভাড়াটা, সেটা কাকে দিয়েছো? আমার বোনকে দিয়েছি। আবিদুর রহমান হাত থেকে বেলটা ফেলে দিয়ে নিজের স্ত্রীর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে ধীর কণ্ঠে বলেন, আমি তোমার বোনকেও টাকা দিয়েছিলাম রিনা। আমি আজ লজ্জিত। আমার আবিদের না জানি কত হয়েছে হেঁটে যেতে, না খেয়ে পরীক্ষা দিতে। জানো, ইচ্ছে করছে তোমার মেরে ফেলি, তবে স্ত্রীর শরীরে হাত তুলতে নেই। ওই আবিদের জন্যই তুমি আমার স্ত্রী হতে পেরেছিলে। দিনের বাড়ি থেকে উঠে এসে থাকতে পেরেছো এমন আলিশান বাড়িতে। আরেকটা কথা, এই বাড়িটা আমার নয়, আবিদের। আমার বাবা আবিদকে সব সম্পত্তি দিয়ে গিয়েছে। যাই হোক, একটা কথা কান খুলে শুনে রেখো, অল্প পানির মাছ বেশি পানিতে গেলে অহংকারী হয়ে ওঠে। তুমিও তাই। করে যাও, দেখি ছেলেটা কোথায় গেল। আর হ্যাঁ, মনে রেখো, তুমি যা করছো তার ক্ষমা নেই। তোমার সঙ্গে বলা এটাই আমার শেষ কথা। কথাটা বলে আবিদুর রহমান বেরিয়ে যান বাসা থেকে। এদিকে আবিদ নিজেও বাসা থেকে বের হয়ে সোজা চলে যায় রহিম সাহেবের বাসায়। রেবেকা বেগম আবিদকে নিজ হাতে খাইয়ে দিয়ে যান। আবিদ বেশ খানিকক্ষণ চুপ থেকে বলে, চাচা, আমার তুমি 3 থেকে 4 লাখ টাকা দিতে পারবে? আমি আর এই দেশে থাকতে চাচ্ছি না। অতগুলো টাকা তো আমার কাছে নেই রে আবিদ, তবে তুই চাইলে আমি জোগাড় করে দিব। কি বলো তুমি এসব রহিম? আবির চলে গেলে আমরা কাকে খাওয়াবো, কাকে পড়াবো শুনি? বাবা আবির, তুই কোথাও যাইবি না। না চাচি, আমাকে যেতেই হবে। ভালো লাগে না কিছু। চাচা, আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমার টাকা পরিশোধ করে দেবই। রহিম সাহেব আবিদের কাঁধে হাত রেখে বলেন, চিন্তা করিস না, পেয়ে যাবি টাকা। তুই কোন দেশে যাবি তা ঠিক কর, আমি টাকার যোগান দিচ্ছি। আবিদ মাথা নাড়িয়ে চলে আসে বাসায়। এদিকে আবিদকে দেখে অপরাধীর মতো এগিয়ে আসে আবিদুর রহমান। আবিদ বাবাকে দেখো না দেখার ভান করে পাশ কেটে চলে যায় ঘরে। আবিদুর রহমানের বেশ কষ্ট হয়। তার কোমলমতি ছেলেটা আজ কঠিন হয়ে গিয়েছে। যে ছেলে তাকে ছাড়া কিচ্ছু বুঝতো না, সেই ছেলে তার সঙ্গে 7টা বছর কথা বলে না। দোষটা তারই। তার কারণে ছেলে আজ এমন হয়ে গিয়েছে। নিজের অজান্তে আবিদুর রহমান কেঁদে ফেলেন। তবে খানিকক্ষণ পর নিজেকে সামলে নিয়ে আবিদের ঘরে প্রবেশ করে ধীরে ধীরে আবিদের পাশে বসে শক্ত করে জড়িয়ে ধরে বলে, ভাব, তুই আমায় ভুল বুঝেছিস এতগুলো বছর। আমি তোকে দুধে ভাতেই রেখেছিলাম, কিন্তু খোঁজ নেইনি। তোর দাদির চাপে দিত, এরপর তোর সামনে আসতে লজ্জা পেতাম, খারাপ লাগতো আমার। তাই তোর নতুন মাকে তোর দায়িত্ব দিয়েছিলাম। ভাবিনি মা মারা যাওয়ার পর সে এমন হয়ে যাবে।
আবিদ ওর বাবার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, নতুন মা বলতে কিচ্ছু হয় না। আর জানেন তো, পর হয় না কখনো আপন। সে যাই হোক, আগের কথা ভুলে যায়। ওসব কেননা কোনোভাবে কাটিয়ে এসেছি। ভাবছি আর আপনাদের সংসারে বোঝা হব না। মানে? দেশ ছাড়ছি আমি। আপনার কাছে অনুরোধ থাকবে, আমাকে ছেলে মেনে আসলে দয়া করে 4 থেকে 5 লাখ টাকা দেবেন। আমি বিদেশ গিয়ে ফিরে দেব। আবিদ রহমান ঘরে চলে যায়। ফিরে আসেন টাকার ব্যাগ নিয়ে। আবিদ টাকাগুলো ভালো করে গুনে চলে যায় ওর বন্ধুর বাড়ি। বন্ধুর বাবা ছিল ভিসা এজেন্সির ম্যানেজার। তাকে টাকাগুলো দেয় ভিসা করার। লোকটা 3-4 দিনের মধ্যেই সব কাজ কমপ্লিট করে দুবাই ভিসা বানিয়ে দেয় আর বলে এসি অফিসের কাজ। আবিদ খুশি মনে বাসায় চলে আসে। রাতে রহিম সাহেবের বাড়িতে খেতে যাবে। এমন সময় আবিদুর রহমান এসে দাঁড়ান ছেলের সামনে। আবিদ এক পলক তাকিয়ে পাশ কেটে যেতে নিবে, অমনি তিনি ছেলের হাতটা ধরে বলেন, রহিমের বাসায় আজ না গেলেও হবে। 7টা বছর যে ভুলের মধ্যে ছিলাম তা আর করতে চাচ্ছি না। আমার সাথে আয় বাপ, বাপ ছেলে একসাথে খাবো। না, ওই মহিলার হাতের তৈরি খাবার আমি আর খাবো না। মহিলা আজ বিকেলে বাসায় ছিল না। হ্যাঁ, মার্কেট গিয়েছিল একটু। এর সাথে না খাওয়ার সম্পর্ক কি? না জনাব, তিনি মার্কেট যাননি, গিয়েছিল আমার বন্ধুর তৌফিকের বাসার পাশের কবিরাজের বাসায়। আমি নিজ চোখে দেখেছি। এমনকি বন্ধুর বাড়ির সিসি ক্যামেরা চেক করে দেখতে পারেন। আবিদুর রহমান থমথমে মুখে বলেন, কেন গিয়েছিল শুনেছিস বাবা? তাবিজ নিয়েছে, বস খরচ, সেই সাথে পানি পড়া যা রান্নার সময় ব্যবহার করেছে। চোখ কান খোলা রাখবেন, আপনার দ্বিতীয় স্ত্রী টাকার পাগল। আসছে। আবিদ চলে যায় রহিম সাহেবের বাসায়। রেবেকা বেগম আবিদের পাতে পেঁয়াজ মরিচ সাথে ছোট মাছের চচ্চড়ি দিয়ে ভাত দেয়। আবিদ গপ করে সব খেয়ে নিয়ে মুখটা ভার করে রহিম সাহেবকে বলেন, চাচা, আর বেশি দিন তোমার বাসায় হয়তো খাওয়া হবে না আমার। ও কথা কেন বলছিস বাবা? তোর সৎমা কিছু কইছে? না, আমি বিদেশ চলে যাচ্ছি। দেশে থেকে কি করব? শোনাবিদ, যেখানেই যাবি কোনো কাজকে কখনোই ছোট করে দেখবি না। মনে রাখবি, সব কাজের মর্যাদা একই। মেধা কাজে লাগাবি, ইনশাল্লাহ সফলতা পাবি। ঠিক আছে চাচা, আসছি। আবিদ বাসে এসে নিজের ঘরে ঢুকতে যাবে, অমনি ওর ছোট ভাই আহান আবিদের দিকে এগিয়ে এসে রাগী কণ্ঠে বলে, তোর সাহস খুব বেড়ে গেছে তাই না? আমার মায়ের নামে বাবার কাছে নালিশ করিস? আমাকে রাগিবি না, পরিণাম খুব ভালো না। আবিদ বেশ রেগে যায়। ছোট ভাইয়ের মুখ থেকে এমন ব্যবহার সে কখনোই আশা করেনি। রাগটা এতটাই বেড়ে গিয়েছিল যে আবিদ আহানের টি শার্টের কলার চেপে ধরে পরপর 3টা থাপ্পড় মেরে বলে, তোর মাকে আমি সম্মান করি। সে সহ তোর বাবা বোন এ বাড়িতে থাকতে পারছিস, না হলে কবে খেয়ে দিতাম। তোর বাবা মাকে বলবি আমার চোখের সামনে যাতে না আসতে। গালে হাত দিয়ে আহান তাকিয়ে থাকে আবিদের দিকে। ও কখনোই আশা করেনি আবিদ ওর গায়ে হাত তুলবে। এদিকে আবিদুর রহমান স্ত্রীকে টানা 20 মিনিট চামড়ার বেল্ট দিয়ে পিটিয়ে চুলের মুঠি ধরে চিৎকার করে বলতে থাকেন, তোকে আগেও বলেছিলাম আমাকে রাগাবি না। আমার রাগ আসে না, তবে একবার রাগ আসলে আমি কিচ্ছু মানি না। আমার বড় ছেলেকে 7 বছর না খেয়ে রেখেছিলে, এখন আবার তুই কবিরাজের থেকে তাবিজ পানি পড়া এনে আমায় বশ করবি? বল, কোথায় তাবিজ লুকিয়ে রেখেছিস? স্বামীর হাতে পশুর মতো মাইকে রিনা বেগম আমতা আমতা করে বলেন, আপনার বালিশের মধ্যে রেখে দিয়েছি। আবিদুর রহমান দ্রুত বালিশ ঘেটে তাবিজ বের করে ছুঁড়ে ফেলে দেয় জানালা দিয়ে। তারপর পানি পড়াগুলো সপ্তাহকে খাইয়ে দিয়ে বলে, তোকে আমি রাখতাম না, কিন্তু কি করবো বল, 2টো সন্তান আছে, ওদের আবার সৎ মা দেওয়ার ইচ্ছে নেই। তবে শুনে রাখ, আজ থেকে তোর ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ। আবিদুর রহমান আর রিনা বেগমের ঝামেলার মধ্যেই বছর সাথে তানহা ঘর থেকে বের হয়ে এক দৌড়ে আবিদের রুমে প্রবেশ করে। আবিদ এগিয়ে এসে তানহাকে কোলে তুলে নিয়ে বলে, আরে আমার পিচ্চি বোনটা আজ আমার ঘরে এলো কি করে? চুরি করে এসেছি ভাইয়া, তোমার সঙ্গে গল্প করব বলে। হ্যাঁ বলো বোন, কিসের গল্প করবি? আদর তো আর পাবে না বেশি দিন। কেন ভাইয়া, তুমি কি কোথাও ঘুরতে যাবে? হ্যাঁ রে পাকনা বুড়ি, বহু দূর ঘুরতে হবে। আমাকেও নিয়ে যাবে ভাইয়া? আমিও ঘুরে বেড়াবো। আমার স্কুলে যেতে মোটেও ভালো লাগে না। তুই তো ছোট আপা, আগে বড় হতে হবে, না হলে মা যাবো বলে কাঁদবি। আচ্ছা যাও, যাব না, কিন্তু তোমাকে প্রমিস করতে হবে আসার সময় আমার জন্য অনেক অনেক চকলেট আনবে।
ওকে নিয়ে আসবো। এখন রুমে যাবেন, রাত হয়েছে, ঘুমাতে হবে। ওকে ভাইয়া, টাটা। কথাটা বলে তানহা খিলখিল করে হেসে চলে যায়। আবিদ নিজেও বিছানায় শুয়ে চোখ দুটো বন্ধ করে ভাবতে থাকে ভবিষ্যতের পরিকল্পনা। হাবিজাবি ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিল মনে নেই ওর, তবে হবে হয়তো ভোর রাতে। ঘুমটা ভাঙতেই উঠে বসে, কোনো মতে ফ্রেশ হয়ে বের হয়ে ওর মায়ের কবরটা জিয়ারত করতে। বেশ খানিকক্ষণ সেখানে কাটিয়ে চলে যায় রহিম সাহেবের বাসায়। সকালের নাস্তাটা খেয়ে আবিদ চলে যায় ওর বন্ধুর বাবা রফিক সাহেবের অফিসে। রফিক সাহেব আবিদকে দেখে মুখে জোরপূর্বক হাসি টেনে আনেন, যা আবিদ বেশ ভালোই বুঝতে পারে। তবু তা পাশ কাটিয়ে তার সামনে চেয়ারে বসে বলে, আঙ্কেল, কত দূর হলো সব কাজ? মোটামুটি হয়ে গেছে, বাবার টিকিট কেটে ফেলেছি। তুমি যে তো তাড়াহুড়ো করলে, কি যে হয় দুবাই। আমি সামনে নিব। এই দেশটা আমি কোনোভাবে ছাড়তে পারলেই খুশি। রফিক সাহেব আবিদকে পাসপোর্ট ফেরত দেন, সাথে কিছু ডকুমেন্টস, আর বলেন, আমি তোমাকে এয়ারপোর্টে গিয়ে প্লেনের টিকিট বুঝিয়ে দিব। এখন বাসায় ফিরে যাও, গোছগাছ শুরু করো, আগামীকালই তোমার ফ্লাইট। ধন্যবাদ আঙ্কেল। আবিদ বের হয়ে যায়। রফিক সাহেবও যেন হাঁপ ছেড়ে বাঁচেন আর হাঁক ছেড়ে রাখেন তার ছেলে রাফিকে। রাফি মিনিট খানেক পর ওর বাবার সামনে আসতেই বলেন, তোরা কে বলছিল আবিদকে আমার কাছে আনতে? তুই জানিস না আমি ওই মূর্খ লোকদের মরুভূমিতে উট চড়াতে পাঠাই, আবার কাউকে হাউস ড্রাইভার। এখন আবিদ গিয়ে যদি হাউস ড্রাইভারের চাকরি পায় তখন আবার কি হবে ভেবে দেখেছিস? আরে ধুর বাবা, আমাদের পকেটে 4 লাখ টাকা আছে। সে যতই খুশি থাকি না কেন, আমি আবিদকে চিনি। ও আর দেশে ফিরবে না। ওর সাফ কথা, যে বাড়িতে ওর মা নেই সেখানে ও থাকবে না। তাও বটে, আমি বেশ ভয় পাইয়া গেছিলাম, না জানি কি কইরা বসে দেশে আইসা। টাকাগুলো যত্ন করে রাখছিস তো? হ্যাঁ, রেখে দিয়েছি। আর টিকিট কনফার্ম কাল এয়ারপোর্টে দিয়ে আসবো। তুমি চিন্তামুক্ত থাকো, বাকিটা আমি সামলে নেব। রাতে রহিম সাহেব এর বাসায় পেট ভরে খেয়ে আবিদ তাদের সামনে বসে গম্ভীর কণ্ঠে বলে, চাচা আর চাচি বেশ অনেক দিনই তো তোমরা আমায় খাওয়ালে। এখন সত্যি একটা কথা বলো তো, তোমরা আমাদের কোনো স্বার্থের জন্য খাওয়ালে? স্বার্থ? হ্যাঁ, স্বার্থ ছাড়া দুনিয়া বড়ই নিষ্ঠুর। এ দেশে কেউ কারো আপন নয়। সেখানে তোমার সাথে আমার রক্তের সম্পর্ক নেই, তবুও এত আপ্যায়ন। স্বার্থের কথা বললে আমি 2টা কারণ বলবো। 1 নম্বর হলো আমার প্রতি তোর মা রাহেল আপার মায়া দয়া, আমার রোজগারে ওই রিক্সা কিনে দেওয়ার কৃতজ্ঞতা থেকে। আর 2 নম্বর হলো আমার স্ত্রী কখনোই মা হতে পারবে না, আমিও দ্বিতীয় বিবাহ করব না, তাই তোকে সন্তানের মতো লালন পালন করতে চেয়েছি। তোমাকে ধন্যবাদ চাচা সত্য বলার জন্য। আর শোনো, আগামীকালের মধ্যেই আমি ফ্লাইট নিয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছি। তোমরা ভালো থাকবে। কথাটা বলে আবিদ চলে আসতে নিবে, অমনি রেবেকা বেগম আবিদের হাত টেনে ধরে ছলছল চোখে বলে, তোর চাচারটা না হয় শুনলি, আমার স্বার্থটা শুনবি না? আমিও তো তোকে খাইয়েছি রেধে। তোমারও স্বার্থ আছে চাচি। হ্যাঁ আছে, আর সেটা হলো ভালোবাসা। ছোটবেলা থেকেই তোকে আমি কোলে পিঠে মানুষ করেছি। রাহেলা আপার অসুস্থতায় আমি তোর দেখাশোনা করেছি। কতবার যে তোকে আমি মিথ্যে স্তনপান করেছি ঠিক নেই। শত শতবার আমায় তুই মা বলে ডেকেছিস। এটাই আমার স্বার্থ। আবিদ হুট করে রেবেকা বেগমকে জড়িয়ে ধরে বলে, আমি সবই জানি চাচি, এখন আসছি, ভালো থেকো। আবিদ তাদের থেকে বিদায় নিয়ে বাসায় আসে। আজও আবিদুর রহমান ছেলের সামনে এসে বলেন, আজও ওদের বাসায় খেলি। আবিদ, আমার সঙ্গে তো একটা বার বসে খেতে পারতিস। তার সম্ভব নয়। আমি আপনার পাশে খেতে বসলে আমার মা খাবার পেরে দিত। সেই মা নেই, তাই আমি আপনার পাশে বসে খাবো না। আর হ্যাঁ, আরেকটা কথা বলবো, আমি কালকে চলে যাচ্ছি, ভালো থাকবেন। কথাটা বলে আবিদ নিজের ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দেয়। ছেলের চাপা রাগ আর ক্ষোভের কারণটা বুঝেন আবিদুর রহমান। ছেলের ঘর থেকে চোখ ফিরিয়ে নিজের আলাদা করে তৈরি করা ঘরগুলোর দিকে তাকায়। ছোট ছেলে আহানের ঘরের দরজা লাগানো, হয়তো ঘরে শুয়ে গেমস খেলছে। নিজেদের বেডরুমের দিকে তাকিয়ে দেখেন ছোট্ট তানহা পর্দা আড়াল থেকে ওর বাবাকে দেখছে। আবিদুর রহমান মেয়েকে ওভাবে লুকিয়ে তাকে দেখতে দেখে বলে, আমার আম্মুটা এভাবে লুকিয়ে আছে কেন?
ভাইয়ার রুমে বাবা মা কোথায় গিয়েছে? সে ডাক্তারের কাছে গিয়েছে। যাও তুমি ভাইয়ার রুমে, আমি তোমার আম্মুকে নিয়ে আসি। ছোট্ট তানহা গুটি গুটি পায়ে আবিদের দরজার সামনে দাঁড়িয়ে ঠকঠক করতে করতে বলে, ভাইয়া, ও ভাইয়া, দরজা খুলো। আবিদ বোনের কণ্ঠ শুনে ছুটে এসে দরজা খুলে দেয়। তানহা দুহাত বাড়িয়ে দিতেই আবিদ কোলে তুলে নিয়ে বলে, আরে আমার বোনটা আমার রুমে কি করতে এসেছে? চকলেট নিয়ে এসেছে ভাইয়া। তুমি না বলেছিলে বহু দূর থেকে চকলেট আনবে? হ্যাঁ আনবো তো, কিন্তু আমি তো এখনো বহু দূরে যাইনি রে বোন। ও আচ্ছা, তাহলে কবে যাবে ভাইয়া? আগামীকাল যাবো বোন। আচ্ছা, তাহলে আমি ঘরে গেলাম ভাইয়া। মাকে আনতে গিয়েছে বাবা। কথাটা বলেই তানহা আবিদের কোল থেকে নেমে চলে যায়। আবিদও ওর মায়ের পুরনো সুটকেসে কয়েকটা প্যান্ট, টি শার্ট, গেঞ্জি তুলে নেয়, সাথে ওর মায়ের সাথে তোলা সুন্দর একটা ছবি। সবকিছু গোছগাছ শেষ করে আবিদ শুয়ে পড়ে বিছানায়। শরীরটা কেমন যেন ভেঙে আসছে, যেতে ইচ্ছে করছে না, তবু যেতেই হবে। ভোর রাতে ওর বাবার সৎমায়ের ঘুম ভেঙে যাওয়ার আগে সুটকেস নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে আবিদ। ঘরের মধ্যেই ফজরের নামাজ আদায় করে ওর মায়ের কবরটা জিয়ারত করে দ্রুত পায়ে হেঁটে চলে যায় ওর বন্ধু রাফির বাড়ি। রাফি আবিদকে সকালের নাস্তা করিয়ে ওদের গাড়িতে করে নিয়ে যায় এয়ারপোর্টে। আগে থেকে বেশ কয়েকজনকে ফ্লাইটে তুলে দেওয়া রফিক সাহেব আবিদকে প্লেনের টিকিট ধরিয়ে দিয়ে বলে, ইনশাআল্লাহ রাফি, আসছি রে, ভালো থাকিস। কথাটা বলে আবিদ এয়ারপোর্টের ভিতর চলে যায়। সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে আবিদ প্লেনে গিয়ে বসে। এদিকে সকাল সকাল আবিদুর রহমান ঘুম থেকে উঠেই মনে মনে ঠিক করে রেখেছেন নিজ হাতে রেঁধে ভাবছিলে খাওয়া দাওয়া করবে। যেই ভাবনা সেই কাজ। নিজেই কিচেনে গিয়ে বিরিয়ানি রান্না করতে শুরু করে দেন। 2 ঘন্টা ধরে রান্না বান্না শেষ করে ছেলে ঘরের সামনে গিয়ে বার কয়েক টোকা দিল। যখন দরজা খুলল না, তখন তিনি দরজাটা একটু চাপ দিতে খুলে যায়। ইতস্তত বোধ করলো তিনি ঘরে উকি দিয়ে আবিদকে না দেখে বেশ অবাক হন। ঘরে ঢুকে লাইট জ্বালিয়ে পড়ার টেবিলের উপর চোখ পড়ে একটা কাগজ কলমের নিচে চাপিয়ে রাখা। কাঁপা কাঁপা হাতে কাগজটা নিয়ে পড়তে থাকেন। সরি বাবা, তোমাকে না জানিয়ে চলে এলাম। আসলে আমার বাবা ছেড়ে দূরত্ব এই 7 বছরে অনেক বেশি হয়ে গিয়েছে। এতটাই বেশি যে আমি তোমায় বাবা বলে ডাকতেই লজ্জাবোধ করতাম। সে যাই হোক, বহুদিন পচা গলা পান্তা খেলেও তোমায় কিচ্ছু বলিনি, ইচ্ছে হতো না। তেমনি আজকেও তোমার থেকে বহু দূরে চলে এসেছি না বলে। ভালো থেকো। আর একটা অনুরোধ, আমার ঘরটায় কখনোই তোমার স্ত্রীকে নিয়ে থেকো না, ওটা আমার মায়ের স্মৃতি। চিঠিটা পড়া শেষ করে আবিদুর রহমান যথা স্থানে চিঠিটা রেখে দিয়ে ঘরের দরজায় বড় একটা তালা ঝুলিয়ে দিয়ে পেছন ফিরতে দেখতে পাই তার স্ত্রী রিনা বেগম দাঁড়িয়ে, পাশেই মেজো ছেলে আহান। কি হলো, তোমরা মা ছেলে এমন করেই সামনে এসে দাঁড়ালে কেন? তোমার বড় ছেলে তো চলেই গেল, আজ থাকলে আমি ওই ঘরে থাকবো। ছোট ঘরে আমার থাকতে ভালো লাগে না। আবিদুর রহমান ছেলের গালে কষে কয়েকটা থাপ্পড় মেরে বলে, তোকে শাসন করি না বলে দিন দিন বেয়াদব হচ্ছিস। তোকে যে রুম দিয়েছি সেটাতেই আজীবন থেকে যাবি, আর ইচ্ছে না হলে রোজগার করে ঘর করে নিবি, তবু এই ঘরের দিকে চোখ তুলে তাকাবি না। আহানের বাবা, তুমি বারবার আমার ছেলের গায়ে হাত তুলছো কেন? ও তো ঠিকই বলেছে, আবিদ চলে গেছে, আপদ বিদায় হয়েছে, বড় ঘরটা এখন আমার খোকা থাকবে। হ্যাঁ মা, তুমি ঘরটার চাবি বাবা থেকে নিয়ে যাও, আমি একটু বন্ধুদের বাড়ি থেকে ঘুরে আসি। সাবধানে যাস বাবা। আহানের বাবা, চাহিদা দাও, ঘরটা পরিষ্কার করে রাখি। ছেলেটা ফিরলে আবার ঘুমাবে কই? এতদিন যেখানে ঘুমাতো সেখানেই ঘুমাবে। আর শোনো, চাবি চাবি করবো না, ওটা আবিদের ঘর। ওর মায়ের স্মৃতি জড়িয়ে আছে ওর রুমে, ওটা তারাবদ্ধ থাক। চলো রান্না ঘরে, ক্ষুধা পেয়েছে। বলছিলাম কি, আবিদুর রহমান স্ত্রীকে থামিয়ে দিয়ে কড়া চোখে তাকিয়ে বলেন, আমার কথা শেষ কথাই না, আর টু শব্দ করবে না। তুমি আবিদের সাথে যা করছো তা সত্যিই ঘৃণিত কাজ। ছেলেটা যাওয়ার আগে অনুরোধ করে গেছে, আমি ওর জন্য ভালো কিছু করতে না পারলেও অনুরোধটা করব রাখবো। আর আহানকে আমি নতুন ঘর তৈরি করে দিব, যতই হোক সে আমার দ্বিতীয় সন্তান। রিনা বেগম মুখের ওপর কিছু না বললেও আবিদকে গালি দিতে দিতে চলে যায় কিচেনে। দুপুর 2টায় প্লেন ল্যান্ড করে দুবাই এয়ারপোর্টে।
আবিদ সব কিছু ঠিকঠাক করে এয়ারপোর্ট থেকে বের হতেই একজন 50 ঊর্ধ্বে আরব লোকের হাতে ওর নাম লেখা সাইনবোর্ড দেখে তার দিকে এগিয়ে যায়। লোকটা ভাঙ্গা ভাঙ্গা গলায় বলে, আসসালামু আলাইকুম, আমি সালমান বিন ফয়সাল। তুমি কি আবিদ? জি, আমি আবিদ। আমি তোমার কফিল, চলো আমার সঙ্গে। আবিদ বেশ অবাক হয়ে বলে, কিন্তু আমি তো এখানে অফিসে চাকরি করতে এসেছি, আমার তো কোনো কফিল থাকার কথা নয়। সালমান মুচকি হেসে আবিদের কাঁধে হাত রেখে বলে, তুমিও দেখছি প্রতারণার শিকার হয়েছো আবিদ। আমাকেও তাহলে দালালগুলো মিথ্যা বলে পাঠিয়েছে। না, দালালের মাধ্যমে আসিনি, আমি এসেছি আমার বন্ধুর বাবার মাধ্যমে। আমার কাজটা কি জানতে পারি? তেমন কঠিন কাজ নয়, হাউস ড্রাইভার। আমার স্ত্রী সন্তানকে স্কুলে নিয়ে যাবে আর আসবে, সাথে কিছুদিন এদিক ওদিক ঘোরাঘুরি করতে নিয়ে যাবে। আবিদ মনটা খারাপ করে নিচু কণ্ঠে বলে, ধন্যবাদ আপনাকে আঙ্কেল। তাহলে চলুন যাওয়া যাক। যেহেতু এসেই গিয়েছি, কাজ না করে বসে থাকলে তো চলবে না। সালমান বিন ফয়সাল আবিদকে গাড়িতে তুলে নিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে বলে, মন খারাপ করো না আবিদ, তুমি আমার ছেলের বয়সী। আমি তোমাকে 2500 রিয়াল বেতন দিব। আশা করি এটা অফিসের কাজের চেয়েও অনেক বেশি। ধন্যবাদ। সালমান আর কোনো কথা বলে না, ড্রাইভিংয়ে মনোনিবেশ করে। আবিদ জানালা দিয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে মরুভূমি চকচক করতে থাকা উত্তপ্ত বালুর দিকে। টানা 1 ঘন্টা ড্রাইভ করার পর একটা রাজপ্রাসাদের মতো বাড়ির ভিতর ঢুকে গাড়ি থেমে যায়। সালমান বিন ফয়সাল আবিদকে ইশারে গাড়ি থেকে নামতে বলে, নিজেও বের হয়ে কয়েকজন লোককে ডেকে আবিদকে রুম দেখিয়ে দিতে বলে চলে যান। আবিদ বাড়ির চারিদিকে তাকিয়ে হঠাৎ কাঁধে কারোর হাতের স্পর্শ পেয়ে পেছনে ফিরে তাকাতেই দেখতে পান একজন 55 ঊর্ধ্বে বয়স্ক লোক তার কাঁধে হাত রেখেছে। কি বলবেন আঙ্কেল? হ্যাঁ বাবা, বিদেশে নতুন এসেছো, এভাবে খামখেয়ালি বা অন্যমনস্ক হলে চলবে না। কফিল তোমাকে রুম দেখিয়ে দিতে বলেছে, চলো রুম দেখিয়ে দিই। আবিদের ব্যাগ তিনি নিতে যাবে, তার আগে আবিদ ব্যাগগুলো নিজের কাঁধে নিয়েই বলে, কি করছেন চাচা? আমি নিচ্ছি, আপনি আগে চলুন, আমি পেছন পেছন আসছি। আবিদ আমজাদ সাহেবের পেছন পেছন একটা রুমে প্রবেশ করে। বেশ রাজকীয় একটা ঘর, আবিদের বেশ পছন্দ হয়। ঘরের সাথে লাগোয়া বাথরুম। আফজাল সাহেব আবিদকে ফ্রেশ হতে বলে ঘর থেকে বেরিয়ে যেতে নিবে, অমনি আবিদ বলে, চাচা, এই শহরের নাম কি? এই শহরের নাম হলো দেইরা, সবচেয়ে পুরনো দুবাই। এখানে প্রতিটা বাড়িতেই কমসে কম একজনকে বাংলাদেশি কাজ করে, তার মধ্যে তুমিও একজন। আপনার বয়স তো অনেক, এই বয়সেও কেন প্রবাসে? এখন তো নাতি নাতনিকে নিয়ে আনন্দে কাটানোর কথা। আফজাল সাহেব দরজার সামনে থেকে ফিরে এসে আবিদকে নিয়ে সোফায় বসেন, তারপর ধীর কণ্ঠে বলেন, শোনো বাবা, আমার বয়স 55 বেশি বয়স নই। আমি প্রবাসে এসেছি 18 বছর বয়সে। আমার প্রথম কফিল ছিল সালমানের বাবা ফয়সাল বিন মর্তুজা। লোকটা এত ভালো ছিল বলে বোঝাতে পারবো না। কফিলটা বছর 10 হলো মারা গিয়েছে। তারপর থেকেই সালমানের সাথে বড় হয়েছি আমি। ও আমার কিছু বছরের ছোট হলেও আমরা ছিলাম ভালো বন্ধু। এখন ওর কাজ করছি, বাবার মতোই হয়েছে ছেলে, ভীষণ মিশুক আর পরিশ্রমী। তুমি এসেছো, ধীরে ধীরে সবই জানবে। এর সাথে বাসায় না যাওয়ার কারণ কি? মায়া আর ভালোবাসা আবিদ। সালমান আমাকে নিজের ভাই মনে করে, দেশে গেলে ও নিজেই আমার সঙ্গে যায়। আর আমিও ঠিক করে রেখেছি শেষ বয়সটা এখানেই কাটিয়ে দেব, বাড়িতে ফিরবো না। মারা গেলে এখানেই চিরনিদ্রায় শ্রায়িত হব। কি বলছো চাচা? তাহলে তোমার স্ত্রী সন্তান তাদের কি হবে? ওদের খোঁজ খবর আমি আর নিই না। 18 বছর বয়সে দুবাই এসে টানা 5টা বছর হাড় ভাঙা পরিশ্রম করে একটা টাকাও নিজে খরচ না করে বাবা মাকে দিয়েছিলাম। ভেবেছিলাম তারাই তো আমার আপন। 5 বছর পর দেশে যখন গেলাম, তখন আমি দেখলাম মাটির পুরনো ভাঙা বাড়ি বিল্ডিংয়ের রূপ নিয়েছে। ছোট ভাইগুলো 5 লাখ টাকা দামের মোটরসাইকেল নিয়ে ফুটারি করে। আরও অবাক হয়েছি, আমি বড় ভাই হয়ে বিয়ে না করলেও ছোট 2 ভাই বেকার হয়েও বিবাহিত। 2 তলা বাড়ি, 2 ভাই বউকে নিয়ে থাকে। মা বাবাও তাদের সঙ্গে থাকেন, আর আমার টাকা আয়েশ করে খরচ করেন। জানো, আমায় তারা প্রথম দিন কোথায় থাকতে দিয়েছিল? কোথায়? গোয়াল ঘরে। আমার টাকায় বিল্ডিং উঠলেও
আমার জন্য ঘর তৈরি হয়নি। পরের দিন ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট চেক করে দেখি 2,000 টাকা পড়ে আছে, অথচ ছুটিতে যাওয়ার আগে 5 লাখ টাকা পাঠিয়েছিলাম। আমার আসার খবর পেয়ে বাবা দ্রুত সব টাকা তুলে ছোট ভাইদের দিয়ে দিয়েছেন। বলতে পারো মরণ কামড় বসিয়েছে আমার ঘাড়ে। তারা ভেবেছিল সব জেনে আমি আর একটা টাকা পয়সাও দিব না, অবশ্য আমি দিয়েও নি। ভালো করছেন। তা বিয়ে করেননি চাচা? হ্যাঁ করেছি। দেশে থেকে আসার 3 মাস আগে এক এতে মেয়েকে বিয়ে করি। মা ছাড়া দুনিয়ায় কেউ ছিল না। বেশ সুখী 3 মাস কাটিয়ে দুবাই আসার পর শুনি আমি বাবা হব। খুশির শেষ নেই। বছর ঘুরতে না ঘুরতেই বাবা হলাম। যমজ পুত্র হলো। সঙ্গে সঙ্গে দেশে গেলাম। আমার কফিলও গিয়েছিল। বেশ আদর করে নাম রাখলাম কফিল, আর কফিলের ছেলের নাম অনুযায়ী ফয়সাল বিন আফজাল, আরেকজনের সালমান বিন আফজাল। 2 মাস ছুটি কাটিয়ে ফিরে আসি। প্রচুর টাকা পাঠাতে থাকি। আমার সহজ সরল বউটা সবটাই তার মাকে দিয়ে দিত। ওর মা আবার তার ভাইদের দিয়ে শেষ করতো। ছেলে বড় হলো, তাদের আবদার বাড়তে থাকে। আইফোন, কখনো মোটর সাইকেল কিনে দিয়েছি। বছর 3 হলো নাতি হয়েছে, 2 ঘরে 2। তাদের দেখতে গিয়ে 1 মাস ছিলাম। এই 1 মাসে ছেলেদের কাঁধে বসে খেয়েছি বলে তাদের চটপট আর খোটা শুনে আমি কষ্ট পাই। আমার স্ত্রী ও তাদের দলে ছিল। তারপর সেই যে দেশ ছাড়লাম, আর যোগাযোগ করি না, টাকাও দেই না, ইনশাল্লাহ দেবও না। তুমি আমার মতো ভুল করো না বাবা, আসি। কথাটা বলেই আফজাল সাহেব চলে যান। আবিদ বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে সোফে খাবার রাখা, উটের মাংসের বিরিয়ানি। ক্ষুধা পেটে গপ করে খেয়ে নেয়। খাওয়া শেষ হলে ওর কফিল এসে ডেকে নিয়ে যায় মরুভূমিতে ড্রাইভিং শেখাতে। আবিদও বেশ মনোযোগ দিয়ে ড্রাইভিং শিখে ফেলে। তারপরে শুরু হয় রুটিনময় জীবন। বর্তমান কাঁধে কারো শীতল হাতের স্পর্শ পাওয়াই আবিদ চোখ মেলে তাকায়। রহিম সাহেব ওর কাঁধে হাত রেখে ডাকছেন, আবিদ, আবিদ উঠে পড়ো বাপজান, আমরা আয়সা পড়ছি। আবিদ নড়ে চড়ে বসে বলে, এত তাড়াতাড়ি এসে গেলাম? মাত্র চোখটা লেগে গেছিল চাচা, আর একটু ঘুমালে মন্দ হতো না। হা হা হা, বাপজান বলো কি, টানা 5 ঘন্টা গভীর ঘুমে ছিলা। শরীর ক্লান্ত, তাই হয়তো এত লম্বা ঘুমালেও বুঝতে পারছো না। গাড়ি থেকে নামো, আর সামনে তাকিয়ে দেখো কে দাঁড়িয়ে আছে। আবিদ গাড়ি থেকে নেমে সেই চিরচেনা বাড়ির দিকে তাকায়। বাড়িটা বেশ বদলে গিয়েছে। আগের মতো চাকচিক্যময় নেই, রং উঠে গিয়েছে অনেক আগেই। আবিদ আরো ভালো করে চারদিকে তাকিয়ে দেখতে দেখতে ধীর পায়ে এগিয়ে গিয়ে বাড়ির মেন গেটের সামনে দাঁড়াতেই একটা মেয়ে ছুটে আসে। বয়স কতই বা হবে, 20-এর মতো। হ্যাঁ, মেয়েটা আর কেউ না, আবিদের সৎ বোন বলে ভুল হবে। নিজের কলিজার টুকরো বোন তানহা। পাগলিটা ছুটে এসে আবিদকে জড়িয়ে ধরে চিৎকার করে বলে, ভাই তুমি এসে গেছো? আবিদ বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বোনের বিয়ে আর বড় ভাই না এসে পারে পাগলি? আর আমি কিন্তু খালি হাত আসেনি, তোর জন্য অনেক অনেক চকলেট এনেছি। তানহার চিৎকারে ততক্ষণে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসেছেন 50 পেরোনো রিনা বেগম। পাশে 23 বছরের যুবক আহান। আবিদ রিনা বেগমের চোখের দিকে তাকান। এখন সেই গম্ভীর আর হিংসাত্মক চাহনি রয়ে গিয়েছে। আবিদ আগ বাড়িয়ে কিছু বলে না। তানহার জন্য নিয়ে আসা ট্রলি ব্যাগ দুটো এগিয়ে দিয়ে বলে, বোন এখানে তোর যা যা দরকার সব কিনে এনেছে, ঘরে নিয়ে যা। তুমি ঘরে আসবে না ভাইয়া? জানো বাবা তোমার ঘরে কাউকেই ঢুকতে দেয়নি 13 বছর। প্রতিদিন তিনি তোমার ঘরটা পরিষ্কার করে রেখে দিত। ওসব পুরনো কথা বাদ দে বোন, আমি বাড়ি করেছি, তুই ঘরে যা, বিয়ের দিন দেখা হবে আবার। কথাটা বলে আবিদ চলে আসতে নিবে, অমনি আহানের তার ছেলের কথা শুনে থেমে যায়। মা দেখো অপয়াটা কেমন সৎ বোনকে চকলেট উপহার দিয়ে যাচ্ছে। তানহার কি এখনো বাচ্চা আছে? আজ বাদে কাল তানহার বিয়ে হবে, আর সে কিনা এখন চকলেট খেয়ে দাঁত নষ্ট করবে? পর কখনো আপন হয় নাকি রে আহান? ও কি তোর বোনের আপন ভাই যে সোনার গহনা বানিয়ে দিবে? তুই জানা, গিয়ে একটু সোনার হার কিনে আন। মেয়েটাকে এমন খালি হাতে বিদায় দেব নাকি বলতো? মায়ের কথা শুনে আহান দমে যায়, আমতা আমতা করে বলে, এই সবে আমায় টানছো কেন মা? বাবা তো আছেই, তাকেই বলো না কিনে আনতে, আমি বাকি দায়িত্ব নিবানি। আবিদ মুচকি হেসে আহানের দিকে তাকিয়ে বলে, কিরে মায়ের আদুরের দুলাল, হাওয়া বেড়ে গেল? সব খবরই রাখি। অনলাইনে জুয়া খেলো তো নিজেকে ধ্বংস করছিসই। তোর বাবার পেনশনের টাকাটাও
মায়ের থেকে হাতিয়ে নিয়ে উড়িয়ে দিয়েছিস। এখন নাকি নেশা পানিও করিস। এই তুই এসব বলার কে? আমার যা খুশি করব, তুই বের হ বাড়ি থেকে। মা, একে বের করে দাও বাড়ি থেকে। ছোট ভাইয়ের কথাই বেশ রাগ লাগে আবিদের। 13টা বছর প্রবাসে স্বাস্থ্যকর খাবার আর জিম করে শরীরটা বেশ তাগড়া, 6 ফুট 2 ইঞ্চি লম্বা দানবের মতো। সেখানে আহান নেশা করে চুনোপুটির মতো। তার মুখ থেকে এহেন কথাই আবিদ ছুটে গিয়ে এক হাতে আহানের গলা টিপে হাওয়ায় ভাসিয়ে বলে, মুখটা সামনে কথা বলবি। মনে নেই তোকে কি বিদেশে যাওয়ার আগে কতগুলো থাপ্পড় মেরেছিলাম? পড়াশোনা তো করিসনি, পাইলট হতে গিয়ে সব টাকা পানিতে ফেলছিস। আবার বড় বড় কথা। তোর মতো চুনোপুটি আমার ইন্ডাস্ট্রিতে অহরহ কাজ করে। কথাটা বলে আহানকে দূরে ছুঁড়ে মেরে তানহাকে বলে, তানহা বোন, ঘরে চল। তোর আপন ভাইকে বলে দিবি আমার সামনে যেন না আসে। আর এটাও বলে দিবি আমার দাদি এই পুরনো বাড়িসহ সকল সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে। এটা আমার বাড়ি। এ বাড়ি থেকে বের করে দেওয়ার সাহস কারণে। তানহা আবিদকে নিয়ে যায় ঘরে। বহুদিন পর নিজের ঘরে ঢুকতেই আবিদ কেঁপে ওঠে অজানা শিহরণে। থমথমে মুখে বিছানার উপর বসে তানহাকে বলে, তানহা, বাড়ি এ অবস্থা কেন? আমার একমাত্র বোনের বিয়ে, অথচ বাড়ি সাজানো গোছানো হয়নি। তানহা মন খারাপ করে বলে, তোমাকে তো সবই বলেছি ভাইয়া, বাবার কাছে একটা টাকাও নেই। সব মা ভাইয়াকে দিয়ে দিয়ে শেষ করে ফেলেছে। বাবার বয়স হয়েছে, কিছু জমি ছিল, ওগুলো চাষবাস করে যা রোজগার তাই দিয়েই সংসার চলছে। আবার আহান ভাইয়া নেশা করতে শুরু করেছে। বাবা অতিষ্ঠ। এটা হওয়ারই ছিল তানহা। তোর বাবা তো বিরাট স্ত্রী ভক্ত। তিনি দুহাতে টাকা কামালেও টাকাগুলোর খোঁজ নেননি। যাই হোক, আমার একটা মাত্র বোনের বিয়ে, আমি কোনো কমতি রাখবো না। পুরো বাড়ি সেজে উঠবে নতুন করে। একটা কথা বলবো ভাইয়া? হাজারটা বল বোন। আমার সাথে যার বিয়ে, তিনি আমাদের কলেজের প্রভাষক, ভীষণ গরিব ঘরের। কিছুদিন আগেই চাকরিতে জয়েন করেছে। তবে আমার সাথে তার পরিচয় বহু আগে থেকে। তার কাছে টাকা নেই আমাকে চেন বা হাতের বালা বানিয়ে দেওয়ার। তুমি কি দিতে পারবে কিছু? ও বেতন পেলে শোধ করে দিবে। আবিদ তানার গালে আলতো করে থাপ্পড় দিয়ে বলে, পাগলি বলে কি? আরে পাগলি, তুই একটা মাত্র বোন। তুই ভাবলে কি করে যে দুবাই থেকে তোর জন্য গহনা না কিনেই ফিরে আসবো? ব্যাগগুলো খুলে দেখ কি কি আছে ওতে। তানহা এগিয়ে গিয়ে লাগেজ দুটো খুলতে চমকে ওঠে। এক লাগেজ ভর্তি শাড়ি, বোরখা, হিজাব, ছেলেদের প্যান্ট, পাঞ্জাবি, পাগড়ি, টি শার্ট দিয়ে ভরা। আরেকটা ব্যাগের উপরে চকলেট। তানহার চকলেটগুলো সরিয়ে দিতেই গহনার বাক্স ভেসে ওঠে। তানহা একটা একটা করে খুলে দেখতে থাকে। সবগুলো ওর এত পছন্দ হয়েছে, আবেগে কেঁদে ফেলে। ছুটে এসে জড়িয়ে ধরে আবিদকে। আবিদ সান্ত্বনা দিয়ে বলে, আরে ধুর, তুই এত ছিচকেতনি হলি কি করে বলতো? ব্যাগটা খুলে দেখ, আমার পাগড়ি বোনের হাজব্যান্ডের জন্য ঘড়ি আছে, পারফিউম আছে। ওগুলো ওকে ডেকে এনে দিয়ে দিস। বাবার জন্য কিছু আনোনি? মুহূর্তেই আবিদের মুখটা শুকিয়ে যায়। থমথমে কণ্ঠে বলে, সবার জন্য এনেছি, তোর মা আর ভাইয়ের জন্যও এনেছি, গাড়িতে আছে। তুই ওগুলো নিয়ে ঘরে যা, বিয়ে নিয়ে ভাব, বাকিটা আমি সামলে নিচ্ছি। কথাটা বলে আবিদ দ্রুত বেরিয়ে আসে ঘর থেকে। রহিম সাহেব তখনও গাড়িতে বসা। আবিদ নিজেও গাড়িতে উঠে বসতে নিবে, এমনই সময় পিছন থেকে ভারী কণ্ঠে বলে ওঠে, বাবা আবিদ। কণ্ঠটা কানে আসতেই আবিদ শিউরে ওঠে। ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে তাকাতেই দেখতে পাই ওর বাবা দাঁড়িয়ে আছে। সেই 43 বছরের যুবককে দেখে যাওয়া মানুষটা এখন 56 বছর বয়সের বৃদ্ধ। সময় খুব দ্রুত কেটে যায়। আবিদ কিছু বলতে মুখ খুলতে যাবে, তার আগে আবিদুর রহমান বলেন, 13টা বছর হয়ে গেল বাবা, তুই কি এখনো আমায় ক্ষমা করতে পারলি না? আমি বেঁচে থেকেও যেন নিজের মাঝে নেই। বাবা, আমায় তুই ক্ষমা করে দে না। আবিদ ছুটে গিয়ে ওর বাবাকে বুকের মাঝে টেনে নিয়ে বলে, ছি ছি বাবা, তুমি ক্ষমা চাচ্ছ কেন? তুমি ভুল কিছু করনি। তুমি বিশ্বাস করেছিলে, আমি তোমাকে সেই কবেই ক্ষমা করে দিয়েছি। বহু বছর পর সেই পিচ্ছি আবিদকে বুকের মাঝে পেয়ে আবিদুর রহমান কেঁদে ফেলেন। হামা করে কেঁদে কেঁদে বলেন, আমি ভেবেছিলাম তুই আর এই জীবনে দেশে আসবি না, তোর মুখটা আমি আর কখনো দেখতেই পাবো না। তবে আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, আমার মানিককে আমার বুকে ফিরিয়ে দিয়েছেন।
আচ্ছা বাবা, এখন কান্ডাকাটি বন্ধ করো। বাড়িতে যে আমার একমাত্র বোনের বিয়ে, কিন্তু কেন আয়োজন নেই? আবিদুর রহমান মাথাটা নিচু করে বলেন, একটা মাত্র মেয়ের বিয়ে ধুমধাম করে দিতে চাইলেও সম্ভব হয়নি। আমার ইনকামে সমস্ত অর্থ নষ্ট হয়ে গিয়েছে। অবশ্য তাতে আমার বিন্দু পরিমাণ আফসোস নেই। অবৈধ পথে রোজগার করা টাকা কখনোই কাজে লাগে না। বুঝেছি, তুমি ওসব ভেবো না। তানহার বিয়ে ধুমধাম করেই হবে। আমি সব কিছুর ব্যবস্থা করব, তুমি সবাইকে দাওয়াত দিতে থাকো। কথাটা বলে আবিদ গাড়িতে বসতে নিবে, অমনি ওর বাবা বলে, বাবা, তুই কি আবার কোথাও যাচ্ছিস? বাড়ি যাচ্ছি, কাল সকালে আবার দেখা হবে বাবা। কথাটা বলে আবিদ গাড়িতে বসতে রহিম সাহেব চালাতে শুরু করেন। বিশাল বড় ডাইনিং টেবিলে আয়েশ করে খেতে গিয়েও খেতে পারছে না আবিদ। বারবার ওর বোন আর বাবার কথা মনে পড়ছে। প্লেটের মধ্যে হাত পাকিয়ে বসে থাকায় রেবেকা বেগম বলেন, বাপজান, অমন কইরা বসে রইলি কেন? খাবার কি ভালো হয়নি? না না আম্মা, খাবার ভালো হয়েছে, কিন্তু আমার বারবার মনে পড়ছে বাবা আর বোনের কথা। না জানি ওরা কি খাচ্ছে। তাহলে ওদের পাশে নিয়ে আয় না বাবা, আবিদের ভাইয়া। কিন্তু আগের মতো আর নেই, বদলে গিয়েছেন তিনি। তোর সঙ্গে কথা বলতে চাইতেন, আমরাও চেষ্টা করেছি, কিন্তু তুই তো জবাব দিসনি। সব কিছু একেবারে ঠিক করা সম্ভব নয় আম্মা। এই দেখো না, আমি তোমায় চাচি ডাকতাম, সময়ের সাথে সাথে আম্মা বলে ডাকি এখন। আমি চাই আমার বাবা আরও বুঝতে শিখুক বাস্তবতা কত কঠিন। তোমরা খাও, আমি একটু ঘুমাতে যাচ্ছি। কথাটা বলে আবিদ ওর বেডরুমে চলে যায়। রহিম সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, ছেলেটা খেতে বসেছিল, তার মধ্যে এত কথা বলার কি আছে? শুধু শুধু মন খারাপ করে দিলে। মন খারাপ বলছো কেন? ছেলেটার আবিদুর ভাইকে একটু বেশি শাস্তি দিয়ে দিল না? সে চাইলেই কিন্তু সব কিছু ভুলে যেতে পারত। কোন কথা ভুলে যাবে? এসএসসি পরীর দিন না খেয়ে পরীক্ষা দিতে যাওয়ার কথা, নাকি দিনরাত পচা পান্তা খেয়ে স্কুলে যাওয়ার কথা? জন্ম দিলেই বুঝি বাবা হয়ে যায়? তুমি ইদানিং আমার উপর কথা বলছো রেবেকা। তুমি কিন্তু আমায় ভুল বুঝছো, আমি ওভাবে বলতে চাইছি না। না, আমি খেয়াল করেছি, আবিদ আমাদের এ বাসায় আনার পর থেকেই তুমি বেশ বদলে গেল। 300 টাকার শাড়ি এখন তোমার শরীরে মানায় না। কানে হাতে নাকে সোনার গহনা না থাকলে তুমি কাজই করো না। ভুলে যেও না, আবিদ আমাদের বিশ্বাস করে থাকতে দিয়েছিল। আমি ওর বিশ্বাস ভাঙব না। আজ বা কাল তোমাকে নিয়ে ফিরে যাব আমাদের বাড়িতে। কিন্তু চুপ, ভাঙা ঘরেই আমাদের মানায়। ছেলেটা একা থাকুক, ওর পরিবারকে আপন করে নিক, মাঝে মাঝে আমাদের বাসায় যাবে, এতেই অনেক। আমি একটু সুখে আছি, তা তোমার ভালো লাগছে না? এতই হিংসা তোমার? এই তো রূপ পাল্টাচ্ছে। এতগুলো বছর আমার সাথে সংসার করলে, তখন বুঝি তুমি সুখী ছিলেন না? মন বদলাও, আবিদের মা হতে চেষ্টা করো না। ওকে ওর মতো থাকতে দাও। আর পরের বার আমার মুখের ওপর কথা বললে তোমার কি করব ভাবতেও পারবে না। কথাটা বলে তিনিও না খেয়ে চলে যায়। রেবেকা বেগম মন খারাপ করে একাই বেশ খানিকক্ষণ বসে থেকে হাবিজাবি ভাবেন। তারপর সবকিছু গুছিয়ে কিচেনে চলে যান। বেডরুমে নরম বিছানায় আয়েশি ভঙ্গিতে শুয়ে চোখ দুটো বন্ধ করে নেয় আবিদ, আর ভাবতে থাকে প্রবাসে কাটানো 13টা বছরের সংগ্রামের কথা। সকাল 6টায় ঘুম থেকে উঠে ওর কফিলের ছেলেকে স্কুলে রেখে বাসে এসে ছুটতে হতো বাজার করতে। এলাহি বাজার ঘন্টার পর ঘন্টা কেটে যেত। বাজার শেষ করে আবারও ছুটি গিয়ে নিয়ে আসতে হতো কফিলের ছেলেকে। সালমান বিন ফয়সালে ছিল বিশাল বড় খেজুর বাগান। রোজ বিকালে সালমানকে নিয়ে খেজুর বাগানে যেতে হতো। সঙ্গে থাকতো আফজাল সাহেব। রোজই সেখানে হরেক রকমের আয়োজন থাকতো। আফজাল সাহেব নিজ হাতে খ্যাপসা রান্না করত, কখনো দুম্বার, কখনো উঠের মাংসের, আবার কখনো সান্ডার। আবিদ প্রথম দিকে খাবার মুখেই তুলতে পারত না, কেমন যেন এক ধরনের স্বাধীন খাবার। তবে আস্তে আস্তে সেই স্বাধীন খাবারই হয়ে ওঠে অতুলনীয়। আফজাল সাহেব আর সালমান বিন ফয়সাল ছিলেন একে অপরের পরম বন্ধু। তার বেশ আড্ডা দিত। মাঝখানে আবিদ চুপচাপ শুনত আর ভাষাগুলো রপ্ত করার চেষ্টায় বসে থাকত। দেখতে দেখতে 2টা বছর কখন যে কেটে গিয়েছিল বুঝতে পারেনি। আবিদ এই 2 বছরে প্রতি মাসে 2000 রিয়াল করে জমিয়েছে। রাতে বসে টাকা গুনে দেখে ওর কাছে আর 48,000 রিয়াল। অনেক টাকা। এমন সময় আফজাল সাহেব প্রবেশ করে আবিদের ঘরে।
আবিদ টাকাগুলো বাক্সের মধ্যে রেখে ঘুরে বসে। আফজাল সাহেব আবিদের পাশে বসে বলেন, কি রে বাবা, 2 বছর তো কাটিয়ে দিলি, বলি বাসায় যাবি না? সালমান তো 2 বছর পর পর সবাইকে ছুটি দিয়ে দেয়, তোরও ছুটি হয়েছে 2 মাসের। আমার বোন নেই চাচা। সৎ মায়ের সংসারে আমি ফিরতে চাই না, কেন যেন শূন্যতা অনুভব করি। আমার কথা ছাড়ো, তুমি দেশে যাবে নাকি? আমিও ওই বাড়ি মুখ হব না, শেষ জীবন এখানে কাটাবো। আমি ওই কুলাঙ্গের সন্তান আর মূর্খ অকৃতজ্ঞ স্ত্রীকে বুঝাবো আমি তাদের কে ছিলাম। ভালো বলছো। তাহলে এ 2 মাস কি করবে? সামনেই তো ঈদুল আজহা আসছে। আমি তোর কথা বুঝেছি, সৌদি আরবে যাবি হজ করতে, সমস্যা নেই। সালমান আর আমিও হজ করতেই যাব, আমাদের সাথে তুই যাবি। ইনশাআল্লাহ চাচা। তবে শোন, সালমান যতই ভালো হোক, চিরজীবন কারো অধীনে কাজ করা উচিত নয়। স্বর্ণভীর হতে হবে। মানে সহজ, তোর তো আকামা করে দিয়েছি, সালমান পুলিশ তোকে স্পর্শ করতে পারবে না। এখানে লোকাল মার্কেট আছে, সাথে দুবাই মল, লাখ লাখ টাকা দাম শার্ট প্যান্টের। তুই দেশ থেকে কাপড় আমদানি করে সালমানের ছেলে যখন স্কুলে থাকে সেই সময়টা তুই কাপড় বিক্রি কর। দেড়িয়া শহরে প্রচুর বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ানরা আছে, এরা সবসময় অতিরিক্ত দামের পোশাক কেনে না। তোর বিজনেস ভালো চলবে। কিন্তু আমার মতো তো আরো অনেকেই বসবে ফুটপাতে। পাগলা, ওদের কারোই আকামা নেই, আবার কারো আকামা থাকলেই পাসপোর্ট হতে নেই। তোর সব কাগজ আছে, নিশ্চিন্তে ব্যবসা করবি, আমি সালমানকে বলে দিব। আবিদ কিছু বলতে যাবে, অমনি ঘরে প্রবেশ করে সোদা হাস্যোজ্জ্বল সালমান বিন ফয়সাল। আবিদ সালমানকে দেখে চুপ হয়ে যায়, যা চোখ এড়ে না সালমানের। সে সোজা আবিদের পাশে বসে, ওর কাঁধে হাত রেখে বলে, আরে আবিদ, আমাকে দেখে চুপ হয়ে গেলে যে? আমি কি তোমায় কোনোরূপ কষ্ট দিয়েছি বা আমার কোনো কাজে কষ্ট পেয়েছো? না না, তেমন কিচ্ছু নয়। আসলে মন ভালো নেই আমার। দেশে যাবে? আমি টিকিট কেটে দিব প্লেনের, যাও ঘুরে এসো তবে। আরও বন্ধু, ওসব কিছু নেই। আসলে ছেলেটার এক ঘেয়ামি লাগছে রুটিন মাফিক জীবনযাপনে, তাই ওকে পরামর্শ দিলাম ভালো একটা পজিশনে দেখে কাপড় বিক্রি করার। হ্যাঁ বেশ তো আবিদ, তুমি শুরু করে দাও, আমি তোমার পাশে আছি। তবে আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে যাওয়া আসা কিন্তু তোমাকেই করতে হবে। বলছো তো তোমরা, পরে আবার রাগ করবে না তো? রাগ করবো কেন? তুমি ভালো ছেলে, বিজনেস শুরু করো, ভালো মতো চললে আমি নিজ খরচে তোমায় একটা শপিং মল তৈরি করে দিব। এটা আমার ওয়াদা। কি বলো আফজা? সঠিক বলেছ, যে ছেলে সততা আর বিশ্বাসটা প্রমাণ দেয় তাকে তো পুরস্কার দিতেই হবে, এতে ক্রপণ্য করার কিছু নেই। তাহলে আবিদ, খোঁজ খবর নিয়ে মালামাল কিনে শুরু করে দাও। সেই সাথে তোমার বিজনেসে আমি 40% ইনভেস্ট করব। ধন্যবাদ কফিল। সেদিন আবিদ সালমানের ছেলেকে স্কুলে রেখে পুরো দেইরা শহর চষে বেড়ায়। আকামাবিহীন ফুটপাতের শার্ট প্যান্ট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে, জেনে নেয় তারা কোথা থেকে কত মূল্যতে এসব কাপড় ক্রয় করে থাকে। সকল খোঁজ নেওয়া শেষে বাসায় ফিরে আসে, রাতে সবকিছু সালমানকে জানায়। পরের দিন সকাল হতে সালমান আবিদকে নিয়ে চলে যায় ড্রাগন মার্টে। এখানে চীনা আর এশিয়ান কাপড়ের পাইকারি বাজার। পোশাক কিনতে শুরু করে ওরা। আবিদ খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু কিনে নেয়। প্রতি টি শার্ট 15 দিরহাম, গেঞ্জি 10 দিরহাম আর প্যান্ট 25 দিরহাম কিনে ফেলে। একদিনেই 10,000 দিরহামের শপিং করে বাসে ফিরে এসে ক্লান্ত শরীরে ঘরের দিকে পা বাড়াতে নিবে, অমনি সালমান বিন ফয়সাল আবিদকে চোখে কালো রুমাল বেঁধে দিয়ে বলে, আবিদ, তোমার জন্য সারপ্রাইজ আছে, চুপচাপ চলো আমার সঙ্গে। আবিদ কথা না বলে হাঁটতে থাকে তার সঙ্গে। বেশ খানিকক্ষণ হাঁটার পর সালমান আবিদের চোখের বাঁধন খুলে দেয়। আবিদ জিজ্ঞাসা সূচক চাহনিতে তাকাতেই সালমান বিন ফয়সাল মুচকি হেসে হাতের ইশারায় সামনে তাকাতে বলে। আবিদ সামনে তাকিয়ে চমকে ওঠে। একটা ব্র্যান্ড নিউ মিৎসুবিশি ফার্স্ট সেন্টার বক্স ট্রাক 4.2L ট্রাক সাজিয়ে রাখা। আবিদ অবাক চাহনিতে পেছন ফিরে তাকাতে সালমান ওর সামনে গাড়ির চাবি তুলে ধরে আর বলে, কাপড় বিক্রি করতে এমন একটা টাক্ষণ প্রয়োজন, চারিদিকেই বক্সটা খুলে কাপড় বিক্রি করতে পারবে। আর এটা এমনি এমনি দিইনি, আমার শেয়ার আছে বলে দিলাম। আবিদ খুশিতে জড়িয়ে ধরে সালমান আবিদের পিঠে হাত বুলিয়ে বলে, আমার ছেলের মতো তুমি মন দিয়ে বিজনেস করো, আর দোকানটা বসাবে নাইট মার্কেটে।
আমি জানি ওখানে পাকিস্তান, ভারতীয় আর বাংলাদেশিদের প্রচুর আনাগোনা। খুব ভালো বিজনেস করতে পারবে তুমি। আবিদ মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দেয়। সালমান চাবিটা আবিদের হাতে তুলে নিয়ে বলে, আমার পরিচিত দুবাই রাজপরিবারের সদস্য আছে, তাকে বলে রেখেছি পুলিশ তোমায় কিচ্ছু বলবে না, মন দিয়ে বিক্রি করবে, কাউকে ঠকাবে না, পণ্যের সঠিক তথ্য তাদের দিবে। আবিদ মাথা নাড়িয়ে সম্মতি জানায়। পরদিন কফিলের ছেলেকে স্কুলে দিয়ে এসে আফজাল সাহেবকে নিয়ে আবিদ বেরিয়ে পড়ে বিক্রির উদ্দেশ্যে। প্রথম দিন ব্যবসা হলো আবিদের কালেকশন আর দাম কমানোতেই ক্রেতার ঢল নেমে আসে। প্রতি প্যান্ট 5 দিরহাম লাভে বিক্রি করার মুহূর্তেই ওর সব কাপড় বিক্রি হয়ে যায়। আফজাল সাহেব আবিদের কাঁধে হাত রেখে বলে, কিরে আবিদ, এভাবে 5 দিরহাম করে লাভ করলে হবে? বাকিটা তো 10-15 দিরহাম লাভে বিক্রি করছে। আমার বিজনেস পলিসিটা অন্যরকম। দেখো না, ওদের বিক্রি হয়নি, আমার শেষ। 5 দিরহাম করে লাভ করলেও মোটা অঙ্কের লাভ হয়েছে 10 দিরহামে প্রায় 4000 দিরহাম লাভ। চলো ফিরে যাই। বাসে ফিরে আবিদ সালমানকে তার লাভের 1400 রিয়াল দিয়ে নিজের গুলো ঘরে নিয়ে চলে যায়। পরের দিন সকালে আবার ড্রাগন মার্ট থেকে কাপড় কিনে নিয়ে আসে। এবার একেবারে 13,000 দিরহামের পোশাক। আগের তুলনায় বিক্রি দ্বিগুণ, লাভও দ্বিগুণ। আজ প্রতিটা শার্ট প্যান্টের 7 দিরহাম করে লাভ করে আবিদ। দিন শেষে 13,000-এ 7,000 রিয়াল লাভ। সেই থেকে শুরু। সালমানের চাকরিটা ছেড়ে না দিয়েই আবিদ পাকাপাকিভাবে শুরু করে বিজনেস। প্রচুর লাভে মুখ দেখতে দেখতে হঠাৎ ওর মাথায় আসে পোশাক নিজেই তৈরি করেন। গোপনে কাউকে না জানিয়ে আবিদ দেশে ফিরে আসে। খুঁজে খুঁজে লোকসান করতে থাকা একটা গার্মেন্টস কিনে ফেলে। সেই থেকে শুরু। পুরোদমে চলতে থাকে ওর বিজনেস, সাথে বাহিরেও কাপড় রপ্তানি। সব কিছু নিয়ে বেশ ভালো রোজগার হতে থাকে আবিদের। দেশে ততদিন 100 বিঘা জমি কিনে 10 বিঘার উপর তৈরি করে ফেলেছে নিজের সুখের বাংলো। রহিম সাহেব আর রেবেকা বেগমকে সেখানে থাকতে দিয়েছে। সবকিছু ভালোই চলছিল। হঠাৎ একদিন অজানা এক নাম্বার থেকে কল আসে আবিদের ফোন। বাংলাদেশি নাম্বার, ধরবি কি ধরবে না এই ভাবনার মাঝেই কলটা রিসিভ করে কানে তুলতে ওপাশ থেকে ভেসে আসে একটা কণ্ঠ, একটা মাত্র ডাক। ভাইয়া। স্তব্ধ হয়ে যায় আবিদ। কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, তানহা, হ্যাঁ ভাইয়া। কেমন আছিস বোন তুই? ভালো ভাইয়া, তুমি কেমন আছো? আল্লাহ ভালো রেখেছে। তোর বাবা কেমন আছে? ভালো নেই ভাইয়া। তুমি চলে যাওয়ার পর থেকে মায়ের সাথে কথা বলে না, সারা দিন চুপচাপ থাকে, আর রোজ একবার করে তোমার ঘরটা পরিষ্কার করে রাখে। তুমি দেশে আসবে না ভাইয়া? এখন তো যাওয়া যাবে না বোন, অনেক কাজ। দুবাইতে শপিং মল আছে আমার, দেশে গার্মেন্টস আছে। যদি বলি আমার বিয়ে, তাহলেও কি আসবে না ভাইয়া? তোর বিয়ে হতে যাবে কেন এত তাড়াতাড়ি? পাগলি, তুই এখনো পিচ্ছি। তুমি সময় সম্পর্কে কিছুই জানো না ভাইয়া। আমার বয়স 20 বছর হয়ে গিয়েছে, আর তুমি আমাদের ছেড়ে চলে গেল, আর আজ 13টা বছর হয়ে গেল। সত্যি সময় দ্রুত চলে যায়। তা তোর কি সত্যি বিয়ে? হ্যাঁ ভাইয়া, আর তুমি আমার বিয়েতে আসবে, এটাই ফাইনাল। যদি না আসো, আর জীবনেও আমি তোমার সাথে কথা বলবো না। আচ্ছা, আসবো। এবার খুশি? না, খুশি নই। যেদিন আমার সামনে এসে দাঁড়াবে, সেই দিনই আমি খুশি হব। ঠিক আছে, তাই হবে। এখন কলটা রাখি, ড্রাইভ করছে। ওকে ভাইয়া, বাই বাই। আল্লাহ হাফেজ। কলটা কেটে দিয়ে আবিদ চলে যায় সালমানের খেজুর বাগানের রেস্তোরাঁয়। সালমান আবিদকে দেখে হাসি মুখে বলে, আরে কুটিপতি পার্টনার বলো, হঠাৎ রেস্তোরাঁ আসলে যে, কিছু হয়েছে? না, তেমন কিছু হয়নি, তবে আমি দেশে যেতে যাচ্ছি। আমার ছোট বোনের বিয়ে। বড় ভাই হিসেবে উপস্থিত না থাকলে হয় বলো? এ তো দারুণ খবর, চলে যাও, আমি এদিকটা সামনে নিব। আমি এটাই আশা করছিলাম তোমার থেকে। আসছি, আগামীকাল সকাল সকাল রওনা দেব, তাহলে দেশের উদ্দেশ্যে। ফি আমানিল্লাহ। আবিদ কথা বলা শেষ করে দ্রুত গাড়ি নিয়ে মার্কেটে চলে যায়। লাগেজ ভর্তি করে বোনের জন্য চকলেট শাড়ি আর গহনা কিনে নেয়। বোন জামের জন্য ঘড়ি, বেল্ট, সানগ্লাস, পাঞ্জাবি কিনে নিয়ে ফিরে আসে। পরের দিন সকালেই এমিরেটস এয়ারলাইন্সের ফার্স্ট ক্লাস কেবিনে যাত্রা শুরু করে।
বর্তমান ভোর 6টায় আবিদের ঘুমটা ভেঙে যায়। কোনো মতে ফ্রেশ হয়ে এসে ফজরের নামাজটা আদায় করে বের হয় বাড়ি থেকে। বাজারে গিয়ে ডেকোরেটর, ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার সবাইকে ওর বাবার বাড়ি পাঠিয়ে দিয়ে চলে যায় ওর বন্ধু রাফির বাবা রফিক সাহেবের অফিসের দিকে, সঙ্গে এক গাড়ি পুলিশ। সকাল 10টায় রফিক সাহেব আর রাফির সামনে বসে আছে আবিদ। ওদের দুজনের চেহারাতেই ভয় ছিল। আবিদ মুচকি এসে রাফির চুলের মুঠি চেপে ধরে বলে, রাফি, তুই না বন্ধু ছিলে আমার, কত বিশ্বাস করতাম তোকে, আর তুই সেখানে আমায় অমতাই ঠকালি। এই শোরুমের মধ্যে ডিউটির কথা বলে কাজ দিলি হাউস ড্রাইভারের, না জানি কত শত লোককে এই ফাঁদে ফেলেছিস। অবি সাহেব এই 2 আম ব্যবসায়ীকে কারাগারে নিয়ে যান, আমি মামলা করতে আসছি। ওসি গাড়িতে করে রাফিয়া আর ওর বাবাকে নিয়ে যায়। আবিদ নিজেও গাড়ি নিয়ে গিয়ে মানব পাচারের মামলাটা করে দিয়ে আসে। সে ঠিক করে রেখেছিল এদের মতো জালেম ভণ্ড মানব পাচারকারীকে সে দেশে ফিরে জেলে প্রেরণ করবেই, যত টাকাই লাগুক না কেন। ওর ভাগ্য না হয় ভালো ছিল, কিন্তু আরও কত শত প্রবাসীকে সে ঠকিয়েছে তার ঠিক নেই। পুলিশ স্টেশন থেকে বাসে ফিরে আসে, পুরো বাসাটা ফাঁকা ফাঁকা। আবিদ নিজের ঘরের দিকে যেতে নিবে অমনি ওর ফোনে কল আসে ওর গার্মেন্টসের ম্যানেজার মাহিনের। মাহিন ছেলেটা অত্যন্ত গরিব পরিবারের এয়াতিম ছেলে, আরবি লাইনে পড়াশোনা করেছে। ছেলেটা অত্যন্ত সৎ এবং নিষ্ঠাবান। আবিদ কলটা রিসিভ করতে মাহিন বলে ওঠে, আসসালামু আলাইকুম স্যার, আমি শুনেছি আপনার দেশে এসেছেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মাহিন, দেশে এসেছি, তুমি কিছু বলবে? স্যার অফিসে আসলে বলতাম, আসলে আমার একটা ছোট বোন ছিল, ওর ইন্টারভিউ যদি নিতেন আপনি নিজে তাহলে খুশি হতাম। কিসের ইন্টারভিউ? স্যার আমি নতুন কিছু লোক নিয়োগ দিতে চেয়েছিলাম, যারা ঘুরে ঘুরে তদারকি করবে সবাই কেমন কাজ করছে, ফাঁকিবাজি করছে কিনা। গার্মেন্টসে তো 95% নারী, আমি তাদের সঙ্গে কথা বলতে দ্বিধাবোধ করি। বুঝেছি। আমার ছোট্ট বোন কি একা ইন্টারভিউ দিবে নাকি আরও আছে? স্যার 30 জনকে আমি ডেকেছিলাম, তার মধ্যে সৎ 9 জনকে নিয়োগ দিয়েছি। আমার বোনটাও টেকে গিয়েছে, কিন্তু ওকে নিয়োগ দেইনি, প্রসেসিংয়ে রেখেছি, যদি আপনি ফাইনাল ইন্টারভিউটা নিতেন। ঠিক আছে, কালকে গিয়ে নিব সকাল 10টায়। তুমি তাকে দেখে নিয়ে এসো কেমন? ওকে স্যার। কলটা কেটে দিয়ে আবিদ ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আসে। ততক্ষণে বাগানে থাকা ওর চাচা চাচি বাসে এসে খাবার রেডি করতে লেগে পড়ে। আবিদ ফ্রেশ হয়ে এসে ডাইনিং টেবিলে বসতে রেবেকা বেগম বলে ওঠে, বাবা আবিদ, একটা কথা বলবো, যদি রাগ না করিস। বলো আম্মা, কি বলবে? তোর বয়স তো অনেক হলো, চুলগুলো পাক ধরেছে, এবার তো বিয়ে কর। আর কতদিন আমরা থাকবো বলতো বাবা? নাতি নাতনিকে তো দেখাবি আমাদের। বিয়ে চিন্তা এখনো মাথায় আসেনি আম্মা, দেখি সময় সুযোগ বুঝে করে নিব একটা। তোমাদের তো কেউ পরিচিত থাকলেও জানাও। আচ্ছা বাবা। খাওয়া দাওয়া শেষ করে আবিদ ওর বাবার বাড়িতে চলে আসে। পুরো বাড়ি নতুন রূপে সেজে উঠেছে, রং করা হয়ে গিয়েছে। ইতিমধ্যে চারদিকে লাইটিং আর ডেকোরেটরের কাজ চলছে। এমন সময় আবিদ ওর বাবার দিকে চোখ পড়ে। আবিদুর রহমান ছেলেকে দেখেছেন। আবিদ এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়িয়ে অন্যদিকে তাকিয়ে বলে, শুনেছি আপনি চাকরি থেকে অবসর নিয়েছেন। তোমাকে মিথ্যা বলবো না, আমাকে বের করে দিয়েছে। এনার অতিরিক্ত লোভ হয়েছিল, তাই 10 লাখ ঘুষ চেয়েছিলাম, যা নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ি। ওসব বাদ দিন। আহান কি কোনো কাজ করে না? ও তো যথেষ্ট বড় হয়েছে, কতদিন আর কোলের মাঝে রেখে খাওয়াবেন? ওটা ওর মায়ের বিষয় বাবা, আমি তেমন কিছু বলতে পারি না। সারাদিন রুমে দরজা বন্ধ করে প্ল্যান না করে কি যেন উড়ায়, মাঝে মাঝে পুরো বাড়ি চিৎকার করে মাথায় তুলে। আমার কখনো হতাশ হয়ে নেশা পানি করে। ভাবছি ওর বিয়ে দিব। ভালো ভেবেছেন, বিয়ে দিলে আশা করি ঠিক হয়ে যাবে। আসলে মায়েদের দোষে অনেক সন্তান নষ্ট হয়। তা আপনার জন্য যে জুব্বা আর ঘড়ি এনেছিলাম তা পছন্দ হয়েছে। হ্যাঁ হয়েছে, তবে এত দামি না আনলেও পারতি। আহানের চোখে পড়লে ও তো বিক্রি করে ফেলবে। সামনে রাখবেন। যাই হোক, তানহা কোথায়? ওকে দেখছে না যে? পার্লারে গিয়েছি, আজ তো ওর হলুদ সন্ধ্যা। বাবা, তোকে একটা কথা বলবো। বলো। তোর তো চুলে পাহাড় ধরে গেল, বিবাহ করবি না? একা একা আর কতদিনই বা থাকবি? ভাবছি করব। বোন আর ভাইয়েরটা আগে হয়ে যাক, তারপর না হয় করব। আবিদ আর ওর বাবার মাঝে এগিয়ে আসে আহান। আবিদ আহানের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগে আহান বলে ওঠে,
কিরে বিদেশি কোটিপতি, তুই কি আমায় টাকাই গরম দেখাচ্ছিস? বোন কি তোর নিজের? আমারও টাকা আছে বুঝলি। বোনকে তুই 5 ভরি গহনা দিয়েছিস, আমি দিব 10 ভরি। তা দে না, আমি আর কি। তবে শোন, ব্যবহার ভালো করবি, নয়তো তোর একটা হাড্ডিও আস্ত রাখবো না। বাবা আমি বিয়ে করব, আর বাজারে যে একটা কসমেটিকের দোকান দিতে চেয়েছিলাম ওটা ওপেন করে ফেলেছি। ভালো রোজগার হচ্ছে, মা রাজি আছে। আপনি রাজি হলি নিয়ে দেখতে যাব। ঠিক আছে, আমি রাজি, তবে নেশা পানি করা বাদ দিবি। ঠিক আছে। আহান চলে যায় দোকানে। এমন সময় টিনা বেগম এগিয়ে আসেন। আবিদ অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। আহানের বাবা, তোমার বড় ছেলেকে বলবে বিয়ের খিচুড়ি রান্না হয়েছে, খেয়ে দেখতে। আমি রান্না করিনি। বাবা আবিদ, আজ আর না করিস না, চল একসাথে খাওয়া দাওয়া করি। আবিদের ইচ্ছে হলো না কোনো ঝামেলা করেন, তাই রাজি হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে চলে আসে বাসে। পরের দিন ভোর হতে ছুটে যায় বাড়িতে। আজ ওর বোনের বিয়ে। সারাদিন অতিথিদের আপ্যায়নে ব্যস্ত সময় কেটে যায়। শেষ মুহূর্ত আসে বিদায়ের পালা। সবার থেকে বিদায় নিয়ে তানহা এগিয়ে আসে আবিদের দিকে। আবিদ বহু কষ্টে চোখের পানি আটকে রেখে বোনটাকে বিদায় দেয়। সে যতটুকু খোঁজ নিয়েছে ছেলেটা অত্যন্ত ভালো, যা ওর জন্য অত্যন্ত স্বস্তির। বোনকে বিদায় দেওয়ার পর আহান একটা অঘটন ঘটিয়ে ফেলে। কোথা থেকে একটা মেয়েকে নিয়ে আসে। আবিদ মেয়েটার দিকে তাকায়। বয়স বেশি না, হয়তো 17 থেকে 18 হবে। 10ম শ্রেণীর ছাত্রী। কসমেটিকের দোকানে কেনাকাটা করতে এসে প্রেমে পড়ে গেছে বদমাইশের। আহান ওর বাবা কি বলে, বাবা আমি এখনই বিবাহ করব, এই হলো আমার হবু স্ত্রী। আমরা দুজনকে ভীষণ ভালোবাসি। বেশ, বিবাহ দেব, কিন্তু মেয়ের বাবা মাকে নিয়ে আয়, না হলে বিবাহ হবে না। তুই ভাই সবসময় আমার পেছনে লাগিস। তবে এবার আমি জিতে গেছি। ওর বাবা মা কেউই নিয়ে এসেছি। আন কথা শেষ করে এক জোড়া দম্পতিকে নিয়ে আসে। আবিদ ওর বাবা তাদের সাথে কথা বলে, তখন বিবাহ করিয়ে দেয়। বিবাহ শেষ হতেই আবিদ মেয়েটার মাথায় হাত বুলিয়ে হাতে দুটো সোনার গহনার বাক্স এগিয়ে দিয়ে বলে, এগুলো তোমার উপহার বোন, যত্নে রাখবে, সেই সাথে আমার বুকে যাওয়া ভাইটাকে মানুষ করে তুলবে। মেয়েটা আবিদকে সালাম করে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। এরপর আবিদ আহানের হাতে নতুন ইয়ামাহা R15 মোটরসাইকেলের চাবি তুলে দিয়ে বলে, তুই আমার মায়ের পেটে না হলেও আমার বাবার রক্তের সন্তান, আমার ভাই। তোকে আমি কখনোই সৎ বা পর মনে করিনি। কালকে দেখলাম 2 কিলোমিটার হেঁটে দোকানে যেতে, তাই একটা গাড়ি কিনে এনেছিলাম তোর জন্য। আশা করি তোর পছন্দ হবে। আর গাড়িটা সাবধানে চালাবি, কেননা তোর জীবনের সাথে আজ থেকে জড়িয়ে আছে আরও একটা জীবন। আন দূরে রাখা গাড়ির দিকে এক পলক তাকিয়ে আবিদকে চমকে দিয়ে ছুটে এসে জড়িয়ে ধরে হামাও করে কেঁদে দেয় আর বলে, ভাই তোকে আমি সবসময় আমার ভাগিদার ভেবেছি, আমি কখনো তোকে ভাই মনে করিনি। তবে আজ আমায় তুই লজ্জা দিলি, সেই সাথে আমার মনের হিংসাও দূর করে দিলি। আমাকে ক্ষমা করে দিস বড় ভাই। আবিদ আহানকে সান্ত্বনা দিয়ে রুমে পাঠিয়ে দেয়। তারপর নিজেও বাসায় চলে আসে। রবিবার, অফিস খোলা। আবিদ সকাল সকাল রেডি হয়ে গার্মেন্টসে যেতেই জুব্বা টুপি পরিহিত ওর ম্যানেজার মাহিন এগিয়ে আসে। স্যার আপনি তাহলে আসলেন? সরি মাহিন, একটু বিজি ছিলাম। তোমার বোন কি এসেছে ইন্টারভিউ দিতে? জি স্যার, আমি ওকে আপনার অফিস রুমে পাঠিয়ে দিচ্ছি। আর স্যার, ইনায়া আপু পর্দাশীল, দয়া করে চেহারা দেখতে চাইবেন না। পাগল, ওটা আমার উপর ছেড়ে দাও আর ওনাকে পাঠিয়ে দাও। কথাটা বলে আবিদ চলে যায় ওর অফিস রুমে। একটু পর দরজা নক করে। আবিদ ভেতরে আসতে বলে সামনে তাকায়। একটা মেয়ে কাচের দরজায় ঠেলে ভেতরে প্রবেশ করে। মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, এমনই চোখ জোড়াও। ঢিলে ঢালা জরাজীর্ণ বোরখায় বেশ জায়গা সেলাই করা, যা দেখতে খুব বাজে লাগছে। আবিদ মেয়েটাকে সম্মানের চেয়ারে বসতে বলে। মেয়েটি চেয়ারে বসে কোমল কণ্ঠে বলে, আসসালামু আলাইকুম, আমি ইনায়া। ওয়ালাইকুম আসসালাম, আমি আবিদ রহমান। আপনার পড়াশোনার কোনো ফাইল বা সার্টিফিকেট আছে? জি, আমি কামিল অর্থাৎ মাস্টার শেষ করেছি, সেটারই সার্টিফিকেট রয়েছে, বাকিগুলো তুলতে পারিনি। কথাটা বলেই ইয়ানা সার্টিফিকেট এগিয়ে দেয়। আরবি লেখা, তাই সার্টিফিকেটটা ফিরিয়ে দিয়ে বলে, আমি দুবাই থাকলেও আরবি পড়তে পারি না। যাই হোক, মাহিন আমাকে সব বলেছ। সে আপনার ইন্টারভিউ নিয়েছে। আমি আর বলতে চাচ্ছি না, আপনি জয়েন করুন আজকে থেকে। আমার বেতন কত হাজার? আপাতত 15,500 টাকা পাবেন, পরে আপনার কাজ দেখে বাড়িয়ে দেওয়া হবে। মাহিনকে গিয়ে বলুন কাজ বুঝিয়ে দিতে, আর আপনার সিভিটা আমার কাছে থাক। চাকরি ছেড়ে দিলে নিয়ে যাবেন।
ইয়ানা চলে যায়। আবিদ ইয়ানার সিভিটা উল্টে পাল্টে দেখতে দেখতে হঠাৎ একটা ছবি বেরিয়ে আসে। আবিদ কৌতূহলবশত ছবিটা হাতে নিতে চমকে ওঠে। ইয়ানার মুখশ্রীতে অন্যরকম মোহময়ী সৌন্দর্যের প্রতিচ্ছবি। ফর্সা গোলগাল মুখের উপর লাবণ্যময় দীপ্তি, যেন সকালবেলা শিশির ভেজা সাদা ফুল। কপালটা প্রশস্ত, ভুরু দুটো ঘন ও পরিপাটি, যেন আঁকা এক নিখুঁত রেখা। বড় বড় হরিণীর মতো চোখ, গভীর কালো। লম্বা চোখের পাপড়ির আড়ালে যেন এক রহস্যময় আকর্ষণ লুকিয়ে আছে। নাকটা সরু ও সুঠাম, একেবারে রাজকন্যার মতো। ঠোঁট দুটি লালচে আভায় ভরা, নরম ও মিষ্টি হাসি যেন অজান্তে কারোর বুকের ভেতর ঝড় তুলতে পারে, আপনা আপনি মুখ থেকে বেরিয়ে আসে। মাশাআল্লাহ, এত সুন্দর মেয়েও হয়? আবিদ ছবিটার দিকে তাকিয়ে হঠাৎ ভয় পেয়ে যায়। মেয়েটা বিবাহিত নয় তো? মাহিন বলেছে ওর বড় আপু। আবিদ মুহূর্তেই দমে মুচড়ে যায়। হতাশ হয়ে ফাইলটা ডয়ারে রাখতে নিবে, অমনি মাহিন ছুটে আসে। আবিদ কিছু বলতে নিবে, অমনি মাহিন আবিদকে ব্যস্ত ভঙ্গিতে বলে, স্যার, আপুর সিবির ভেতরে কোনো ছবি পেয়েছেন? আবিদ মাথাটা নিচু করে বলে, সরি মাহিন, ছবিটা আমি দেখে ফেলেছি। আসলে হঠাৎ ছবিটা বেরিয়ে পড়েছিল। মাহিন মুচড়ে যায়, নিজের চুলগুলো টেনে বলে, আপু জানলে মুখ মন খারাপ করবে স্যার। ওর চেহারা আমি বাবা আর মা ছাড়া কেউ দেখেনি। আপনিই প্রথম পরপুরুষ। আমি আপুকে কি জবাব দেব স্যার? মাহিন শোনো, তোমার আপু কাজ করতে এসেছে, আর পাত্রের সামনে নিশ্চয়ই চেহারা দেখাতে হবে। ধরে নাও আমিই পাত্র, তোমার আপু বিবাহিত না হলেই হয়। মাহিন হঠাৎ মুচকি হেসে বলে, শিওর স্যার, আপনি পাত্র হবেন? আমার বোনের বয়স কিন্তু 28 বছর। তার বিয়ের বয়স বহু আগেই পার হয়ে গিয়েছে। এতগুলা বছর আপু জিদ করে বিয়ে করেনি, ভাবা চলে গেল তবুও করেনি, আমি জোর করিনি। আমার বয়সও 32 চলে মাহিন। তোমার আপু রাজি হলে কালকেই না হয় বিয়েটা করে নেব। আমি কোনোদিন প্রেম করিনি, আর তুমি হয়তো জানোই আমি কেমন ছেলে। আপু রাজি হলে আমি আপনার শালুক হব। আমি হয়তো একমাত্র ভাই যে বড় বোনের ঘটাকালি করছি। সমস্যা নেই, যাও। তবে তোমার আপুকে বলে দাও কাল আমি আমার পরিবারকে নিয়ে দেখতে যাব। মাহিন চলে যায়। আবিদও ডয়ের থেকে ইয়ানার ছবিটা বের করে বলে, এতগুলো বছর হয়তো তুমি আমার জন্যই অপেক্ষা করেছিলে মায়াবতী। আমার জীবনে রাজরানী হয়ে থাকবে তুমি। মাহিন ওর বোনকে সামনে নিয়ে বসে আছে, দুজনের চেহারাতেই কৌতূহল। এমন সময় ইয়ানা বলে, মাহিন, তুই সত্যি বলছিস তো আবিদ আমাকে বিয়ে করবে? আবিদ? আপু সিরিয়াসলি তুই আমার বসকে আবিদ নামে ডাকলি? অবাক হচ্ছিস কেন? তুই তো বলেছিস আবিদ ছেলেটা কেমন, ওর অতীত সবই তো আমি জানি। আর যে আমার হবু হাজবেন্ড হবে তার নাম ধরে ডাকতে সমস্যা কই? না না, সমস্যা নেই আপু, তোরই তো প্রিয় হাজব্যান্ড। হা, যার জন্য 4টা বছর অপেক্ষা করলি। যাই হোক, তোকে কালে দেখতে যাবে, চল বাসায় ফিরি। আমি একটু ওনার সাথে কথা বলে আসি, তুই এখানে বসে থাক। কথাটা বলি ইয়ানা উঠে চলে যায় আবিদের রুমের দিকে। আবিদ ইয়ানার ছবি দেখছিল, হঠাৎ দরজা নক করে ছবিটা দ্রুত ডয়রে রেখে সামনে থাকায় ইয়ানা এসেছে। আবিদ মাথাটা নিচু করে ফেলে। ইয়ানা আবিদের সামনে চেয়ারে বসে বলে, স্যার, আপনি কি সত্যি আমায় বিবাহ করবেন? আমার বয়স কত তা কি জানেন? গ্রামে বলে মেয়েরা 20 বছর বয়সেই বুড়ি, সেখানে আমার বয়স 28। তুমি ধর্মীয় সবকিছুই জানো। আমাদের নবীজির 40 বছর বয়সে মা খাদিজা রহমানকে বিয়ে করেছিল। তুমি কি তার চেয়েও বেশি বয়স্ক? জি না, আমার বাবা নেই, আমার বয়স্ক মা আছে। আমি তার ওপর কোনো চাপ ফেলতে চাই না। জি, আপনি রাজি থাকেন তবে আমি আপনাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিতে চাই। আমি তোমার প্রস্তাব গ্রহণ করলাম, বিবাহ করব আমি তোমায় আজ এক্ষুনি। এভাবে নয়, আপনার বাড়িতেই ঘরোয়াভাবে বিয়েটা হলে খুশি হব আমি। চলো আমার সঙ্গে মাহিন, কেউ সঙ্গে নিয়ে চলো। পথে আমার আম্মুজান কেউ নিয়ে যেতে হবে। ঠিক আছে চলো। কাজী সাহেবের সামনে বসে আছে আবিদ, পাশের ঘরে নতুন বোরখা পরে বসে আছে ইয়ানা। আবিদের পাশে ওর বাবা রহিম সাহেব, আহান আর মাহিন বসে আছে। আবিদের বাবা বেশ খুশি। এমন সময় কাজী সাহেব আবিদকে কবুল বলতে বলে। সে এক নিঃশ্বাসে বলে ফেলে, কবুল কবুল কবুল। আবিদুর রহমান সশব্দে বলে ওঠেন, আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পাশের ঘরে চলে যান কাজী সাহেব। কিছু সময় পর সেই ঘর থেকে আবিদের সৎমা রিনা বেগমের কণ্ঠ ভেসে আসে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাসর ঘরে পাশাপাশি বসে আছে আবিদ আর ইয়ানা। এমন সময় রিনা বেগম আসেন, হাতে একটা পুরনো বাক্স, যা তিনি ইয়ানার হাতে তুলে দিয়ে আবিদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, বাবা আবিদ, রাহেলা আপার গহনাগুলো ইনায়াকে দিয়ে দিলাম। আজ আপা থাকলে হয়তো একই কাজ করতেন। শোনো মা ইনায়া, আমি আবিদকে কখনোই মায়ের ভালোবাসা দেয়নি। তুমি আমার এই অভিমানী ছেলেটাকে ভালোবেসো, আজীবন আগলে রেখো। আর এই গহনাগুলো যত্নে রেখো। এই সব তোমার শাশুড়ির। আপনিও তো আমার শাশুড়ি আম্মা। রিনা বেগম চলো চলো চোখে ইয়ানার কপালে চুম দিয়ে দ্রুত চলে যান ঘর থেকে। হয়তো চোখে পানিগুলো লুকাতেই তার এই ব্যর্থ প্রচেষ্টা। ইয়ানা গহনার বাক্স সরিয়ে রেখে হিজাবটা খুলে তাকায় আবিদের দিকে। আবিদ ইয়ানাকে দেখে বিমোহিত হয়ে পড়ে। এত সুন্দর মায়াবতী ওর স্ত্রী ভাবলেই শরীর কাঁটা দিয়ে উঠছে। তবুও কাঁপা কাঁপা হাতে ইয়ানার হাতটা ধরে ওর কপালে চুম দিয়ে বলে, মাশাআল্লাহ, আমার প্রিয়তম স্ত্রী, আমি তোমাকে দেখে বারবার চমকে উঠেছি। হ্যাঁ, প্রথম বুঝি কোনো মেয়েকে দেখছেন? হ্যাঁ, তুমি আমার প্রথম নারী, যে এতটাই কাছে এসেছো আমার। আমি সবই জানি প্রিয় হাজবেন্ড। আমি আপনাকে 4টা বছর ধরে ভালোবাসি। তাই? হ্যাঁ তাই। আবিদ ইয়ানাকে নিজের বুকের মাঝে টেনে নিয়ে ফিস ফিস করে বলে, ভালোবাসি প্রিয়তমা। আমিও ভালোবাসি আপনাকে প্রিয় হাজবেন্ড। তারপর ওরা দুজন হারিয়ে যায় সুখের সাগরে। বাকিটা নিজ দায়িত্বে বুঝে নিবেন। আমি জানি আপনারা সব বুঝেন।